আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকে আমাদের ফিজিক্সের তৃতীয় ক্লাস কিন্তু, তাই না? পদার্থের গাঠনিক ধর্মের উপর আমি বরাবরের মতো রুটম্যাপ থেকে শুরু করে দিব। তো পদার্থের গাঠনিক ধর্ম এই অধ্যায়টাতে আমরা কী কী পড়বো, হ্যাঁ, সেগুলো আমি সবগুলোই একটা পেজে আনার চেষ্টা করছি। তোমরা এই পেজটা দেখলেই আশা করি বুঝে যাবে এখানে কী কী পড়তে হবে আমাদেরকে। পদার্থের গাঠনিক ধর্ম এই অধ্যায়টাকে দুই ভাগে সাজানো হয়। প্রথমে পদার্থের ধর্মগুলো নিয়ে পড়া হয়। ধর্মের মধ্যে স্থিতিস্থাপকতাটাকে খুবই গুরুত্ব দেওয়া হয়। স্থিতিস্থাপকতা অনেকে এটা পড়তেই পারে না। স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি এটাকে খুবই গুরুত্ব দেওয়া হয়। তো এরপরে আমরা পড়ব প্রবাহীকে নিয়ে। প্রবাহীর প্রকারভেদ, প্রবাহীর স্পেশাল একটা ধর্ম সান্দ্রতা এবং পৃষ্ঠটান। তো এরপর আমরা আরও অনেক কিছু পড়ব। দেখো আমরা এটা একটু দেখার চেষ্টা করি। পদার্থের গাঠনিক ধর্মের একদম প্রথমে আমরা পড়বো কিন্তু পদার্থের অবস্থাগুলোকে নিয়ে, তাই না? পদার্থের অবস্থা কঠিন, তরল ও বায়বীয়, এই তিনটা অবস্থা আছে। সাথে আর একটা আছে হচ্ছে প্লাজমা, অতি তাপমাত্রায় আয়নিত গ্যাস, অত্যাধিক তাপমাত্রায় আয়নিত গ্যাস। এরপর আমরা পড়বো বন্ধনগুলো নিয়ে। বন্ধনের মধ্যে কী কী আছে? আয়নিক বন্ধন, এরপরে কোভ্যালেন্ট বা সমযোজী বন্ধন, ধাতব বা মেটালিক বন্ধন, আরও আছে ভ্যান ডার ওয়ালস বন্ধন এবং হাইড্রোজেন বন্ধন। এতগুলো বন্ধন আছে। এখান থেকে ভ্যান ডার ওয়ালস বন্ধনটাকে আবার তিনটা ভাগে ভাগ করে আমরা পড়বো। ডাইপোল ডাইপোল, ডাইপোল আবিষ্ট ডাইপোল, আবিষ্ট ডাইপোল, আবিষ্ট ডাইপোল। এগুলো ইনশাআল্লাহ আমরা সামনে বুঝবো। দেখো, স্থিতিস্থাপকতা এটাকে খুবই গুরুত্ব দিতে হবে। স্থিতিস্থাপকতাটাকে খুবই গুরুত্ব দিতে হবে। স্থিতিস্থাপকতাটাকে খুবই গুরুত্ব দিতে হবে। আস্তাগফিরুল্লাহ, কীভাবে শুরু করতেছেন? স্থিতিস্থাপকতাকে খুবই গুরুত্ব দিতে হবে। এখানে আমরা পড়বো প্লাস্টিক, ইলাস্টিক, রিগিড বস্তুগুলো নিয়ে। প্লাস্টিক মানে হচ্ছে স্থিতিস্থাপক বা খুবই নমনীয়। প্লাস্টিক বলতে বোঝায় স্থিতিস্থাপক বা খুবই নমনীয়, যেগুলোকে তুমি ধরো একটা মাটির দলা নিলে, মাটির দলাটাকে তুমি বিকৃত করে ফেললে, একটু লম্বালম্বি করে ফেললা, একটু চিকন চিকন করে ফেললা, এটা কিন্তু আবার মাটির দলা রূপে ফেরত আসবে না, এটা লম্বা লম্বা থেকে যাবে, তাই না? আবার ইলাস্টিক, ইলাস্টিক বলতে বোঝায় স্থিতিস্থাপক। স্থিতিস্থাপকতা হচ্ছে ইলাস্টিসিটি। এই যে ইলাস্টিক, ইলাস্টিক শব্দটা দিয়ে বোঝায় হচ্ছে স্থিতিস্থাপক। যেমন একটা রাবার হইতে পারে, রাবার, রাবার কিন্তু খুবই সুন্দর একটা এক্সাম্পল। একটা রাবারকে তুমি টানো, সেটা স্থিতিস্থাপক সীমার মধ্যে থাকলে অবশ্যই কি পূর্বের জায়গায় ফিরে আসবে, তাই না? তো এটাই হচ্ছে স্থিতিস্থাপক সীমা এবং ইলাস্টিসিটি। আবার রিগিড বলতে বোঝায় দৃঢ় বস্তু। দৃঢ় বস্তু মানে ইস্পাতকে, ইস্পাতকে কি বলা যায়? দৃঢ় বস্তু বলা যায়। ইস্পাত হচ্ছে অনেক দৃঢ়। তো এগুলাকে তুমি কোনোভাবে কী করতে পারবে না, বাঁকাতে পারবে না, কী করতে পারবে না, এটার আকার আকৃতি পরিবর্তন করতে পারবে না, সহজে পারবে না আর কি। তা আমরা বলবো পীড়ন এবং ভার নিয়ে, অসহ পীড়ন এবং অসহ ভার। আচ্ছা, অসহটা কখন এড করা হয়েছে? যখন তুমি একটা স্ট্রাকচারকে কী করবা, বিকৃত করতে যাবা, এমন একটা লেভেল পর্যন্ত, মানে বিকৃত করতে থাকবা, কিন্তু এমন একটা লেভেল আছে যে লেভেল পর্যন্ত তুমি এটার উপর প্রেশার, পীড়ন হচ্ছে একটা প্রেশার না, প্রেশার বা চাপ, তো এটা হচ্ছে F/A, তাই না? এমন একটা, আবার এফটাকে তুমি কি বলতে পারো? বল বলতে পারো না? বল, বল, ভার, ওজন, এটাকে অনেক কিছু বলা যায়, ওজন। তো এটাকে এই জায়গায় বলবো আমরা অসহ ভার। অসহ ভার, এমন একটা অসহ ভার বা বল তোমরা প্রয়োগ করতে পারো যে অসহ ভার প্রয়োগ করার কারণে ওই বস্তুটা ছিঁড়ে যেতে পারে, তাই না? ওইটাকে বলা হয় অসহভার। এবং অসহভার যে পীড়নটা দিবে, অসহভারের ফলে যে পীড়ন, হ্যাঁ, পীড়ন, এটাকে এভাবে লেখা যায় অসহভার F/A। এই যে একক ক্ষেত্রফলে যে অসহভার, সেটাকে বলা হয় হচ্ছে অসহপীড়ন। সহজ জিনিস। এরপর আমরা পড়ব স্থিতিস্থাপক ক্লান্তি। তো যখন একটা বস্তুকে বারবার স্থিতিস্থাপক সীমার মধ্যে টানা হয়, তখন দেখা যায় কি এটা এর অসহভার বা অসহপীড়নের চেয়ে কম পীড়ন হলেও কি হয়ে যাচ্ছে, ছিটে যাচ্ছে। এটাকে বলা হয় স্থিতিস্থাপক ক্লান্তি, তাই না? ও তার তার অথেন্টিক যে একটা ক্ষমতা আছে সেটা হারাই ফেলতেছে। তো এই জায়গাটাকে বলা হয় স্থিতিস্থাপক ক্লান্তি। দেখছো? এরপর আমরা পড়বো গুণাঙ্কগুলো নিয়ে। গুণাঙ্কের মধ্যে আমাদের সবার পরিচিত ইয়ংয়ের গুণাঙ্ক আছে, যেটা দৈর্ঘ্যের ক্ষেত্রে প্রযোজ্য। এরপরে আছে দৃঢ়তা বা কাঠিন্য, যেটা শুধু কঠিন পদার্থের গুণাবলী। কৃন্তন গুণাঙ্ক, বিবর্তন বলা যায় এটাকে, অথবা শেয়ারিং বলা যায়, শেয়ারিং, হ্যাঁ, এটাকে ইংরেজিতে শেয়ারিং বলে। তারপর আমরা পড়বো আয়তন গুণাঙ্ক বা অসংনম্যতা, যেটা হচ্ছে সকল প্রকার পদার্থের বৈশিষ্ট্য। আয়তন গুণাঙ্ক ও অসংনম্যতা। আবার আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি সংনম্যতা, এটাকে আমরা পড়ার চেষ্টা করব। আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি হচ্ছে সংনম্যতা। আবার দেখো, এইগুলো পড়তে পড়তে আমরা পয়জন অনুপাত পেয়ে যাব। পয়জন অনুপাত, বিজ্ঞানী পয়জন এটা দিছে। পয়জন অনুপাতে আমরা পড়বো, পয়জন অনুপাতে আমরা কি পড়বো? দেখো,
পাত পড়বো প আকার দ, পার্শ্ব বিকৃতি ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি। এই অনুপাতটাকে পয়জন অনুপাত বলা হয়। আগে একটা মাইনাস দিয়ে দিব সম্মানের সহিত। এরপর আমরা বিকৃতি অবশ্যই পড়বো। এরপর আমরা পড়বো স্থিতিস্থাপক বিভব শক্তি বা স্থিতিশক্তি নিয়ে। এই যে এই জায়গায় আছে স্থিতিস্থাপক বিভব শক্তি বা স্থিতিশক্তি নিয়ে এরপর আমরা পড়বো। এইটার একটা তোমরা মান পাবা, ডাব্লিউ ইজ ইকুয়াল টু হাফ এফ ইন্টু এল, তাই না? এই এফ এর জায়গায় তুমি যদি ইয়াংয়ের গুণাঙ্ক থেকে পাওয়া এফ এর মানটা বসাই দাও, তাহলে তুমি কিছুটা এরকম একটা সময় পাবা, সূত্র পাবা, হাফ ওয়াই এ এল স্কোয়ার ডিভাইডেড বাই বিগেল। হ্যাঁ, তো এই রাশিটাকে যদি তুমি ভাগ দাও ভি দিয়ে, আয়তন দিয়ে ভাগ দাও, তাহলে তুমি পেয়ে যাবা একক আয়তনের সঞ্চিত শক্তি। সম্পূর্ণ স্থিতিশক্তি বা সঞ্চিত শক্তিকে যদি তুমি আয়তন দিয়ে ভাগ দাও, আচ্ছা আয়তনটাকে যে কি এভাবে লেখা যায় না, বি না লিখে তুমি এভাবে লিখতে পারো, তো এ ইন্টু এল, তাই না? এই যে একটা ক্ষেত্রফল গুণ উচ্চতা, এটা দিয়ে কিন্তু পাওয়া যায়, তাই না? আয়তনটা এ গুণ এল যদি তুমি লেখো, তাহলে তুমি পাবা অন্যরকম একটা সমীকরণ, সেটা হচ্ছে ইউ 1 মিটার কিউব ইজ ইকুয়াল টু হাফ ওয়াই এল স্কোয়ার ডিভাইডেড বাই বিগ এল স্কোয়ার। এটা হচ্ছে একক আয়তনের সঞ্চিত শক্তির সমীকরণ। ইনশাআল্লাহ এগুলো তোমরা বুঝতে পারবা সামনে। তারপরে দেখো আমরা পড়বো প্রবাহী খুবই গুরুত্বপূর্ণ। প্রবাহী নিয়ে পড়বো। প্রবাহীতে প্রথমে আমরা প্রবাহী প্রকারভেদগুলো পড়বো, যেখানে দেখবা সময় রিলেটেড হচ্ছে সম ও অসম প্রবাহ। সমপ্রবাহ হতে সবসময় প্রবাহীর বেগটা স্থির থাকবে, অসমতে সবসময় স্থির থাকবে না। স্থির আর অস্থির এখানে স্থানের সাথে সম্পর্কিত। সব স্থানে বেগ সমান, সব স্থানে বেগ সমান না অস্থিরে। দেখো শান্ত ও বিক্ষিপ্ত, বিপরীত শব্দগুলো না, এই 6 প্রকারের আমরা পড়বো ইনশাআল্লাহ। শান্তকে আমরা সমরেখাও বলতে পারি, ধারারেখাও বলতে পারি, শ্রুতরেখাও বলতে পারি। তো এই সমরেখা, ধারারেখা, শ্রুতরেখা প্রবাহের ক্ষেত্রে আমরা অসীম বিস্তৃতির প্রবাহের জন্য কি পাবো? স্টোকসের সূত্র পাবো। আরও একটা বিষয় জেনে রাখা যায় যে সর্বোচ্চ যে বেগ পর্যন্ত এই শ্রুতরেখা, ধারারেখা বা সমরেখা প্রবাহ বজায় থাকবে, সেটাকে আমরা বলবো সংকট বা ক্রান্তি বা সন্ধিবেগ, যেটাকে ইংরেজিতে কি বলা যায়? ক্রিটিক্যাল বলা যায়। ক্রিটিক্যাল ভেলোসিটি। হ্যাঁ, এরপরে আমরা আরেকটা পড়বো অন্তবেগ বা প্রান্তিক বেগ বা টার্মিনাল ভেলোসিটি। এই পার্থক্যটা খেয়াল থাকবে, অন্তবেগ, প্রান্তিক বেগ, টার্মিনাল ভেলোসিটি, এই টার্মিনোলজিগুলো সেম। এরপরে সংকট, ক্রান্তি, সন্ধিবেগ, ক্রিটিক্যাল ভেলোসিটি, এগুলা সেম। তো দেখো সংকট বেগটা কি জন্য প্রাপ্ত হচ্ছে? সংকট বেগটা আমরা পাবো কিসের জন্য? একটা শ্রুতরেখা বা ধারারেখা প্রবাহ কতক্ষণ পর্যন্ত বজায় থাকবে সেটার জন্য। কিন্তু অন্তবেগ বা প্রান্তিক বেগ আমরা পাবো প্রবাহিতে ঊর্ধ্বমুখী সান্দ্রতাজনিত বলের জন্য। প্রবাহিতে যে ঊর্ধ্বমুখী সান্দ্রতাজনিত, তুমি যখন একটা পুকুরে একটা বল ফেলে দিবা, এভাবে বলা যায়, তুমি যখন পুকুরে একটা বল ফেলে দিবা, তো ওই বলটা ধীরে ধীরে পড়বে, সমবেগে পড়বে। কেন সমবেগে পড়তেছে? এটা কেন একটা ত্বরণ নিয়ে পড়তেছে না? অথবা বৃষ্টির ফোঁটা কেন সমবেগে পড়ে, সেটার ব্যাখ্যা তুমি পাবা এই অন্তবেগ বা প্রান্তিক বেগের সমীকরণ থেকে, তাই না? এটা থেকে তুমি বৃষ্টির ফোঁটার বেগ কেন ধ্রুব হয়, সেটা তুমি বের করতে পারবা এখান থেকে। আর সংকট বা ক্রান্তি বা সন্ধিবেগ অন্য কিছু। তো সংকট বেগের ক্ষেত্রে আবার তুমি রেনল্ডের সূত্র ও সংখ্যা, এই দুটো টার্মিনোলজি পাবা। ঠিক আছে, আশা করি এখানে পেঁচকাবা না। আবার দেখো প্রবাহের একটা স্পেশাল ধর্ম হচ্ছে সান্দ্রতা। তো এই সান্দ্রতা ধর্মটার অবশ্যই একটা গুণাঙ্ক পাবো, এখানে একটা গুণাঙ্ক পাবো, সান্দ্রতা গুণাঙ্ক, মানাঙ্ক বা সহ। আমি অন্য নামগুলো লিখে নিয়েছি। আবার সান্দ্রতার উপর তাপ ও চাপেরও প্রভাব আছে। তরল ও গ্যাসীয় পদার্থের উভয়ের সান্দ্রতা আছে, এবং উভয়ের ক্ষেত্রে আমরা আলাদা আলাদা কিছু সম্পর্ক পাবো তাপ ও চাপের প্রভাবের কারণে। এবার দেখো সান্দ্রতাজনিত বলের জন্য স্টোকসের সূত্র ও স্টোকসের প্রান্তিক বেগের সমীকরণ। দেখছো, এই প্রান্তিক বেগ বা অন্তবেগের জন্য দায়ী কিন্তু প্রবাহিত ঊর্ধ্বমুখী সান্দ্রতাজনিত বল। এটা আমরা ইনশাল্লাহ রিলেট করে নিব তখন। আর একটু আগে আমরা প্রবাহীর মধ্যে স্পেশাল হচ্ছে কে? অসংকোচনীয় প্রবাহী হচ্ছে তরল, তাই না? তো তরলের একটা স্পেশাল ধর্ম কিন্তু পৃষ্ঠটান, এটাকে আরও বলা যায় তলটান, পৃষ্ঠটান বা তলটান। তো পৃষ্ঠটান বা তলটান এবং পৃষ্ঠশক্তি, টান বলতে একটা বলকে বোঝায়, ফোর্স, আর পৃষ্ঠশক্তি বলতে কাজের ফলে আমরা শক্তি পাই না, কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। এটা একটা শক্তি। এখন দেখবা হচ্ছে দুইটার একক ভিন্ন হলেও মাত্রা একই হয়ে যাচ্ছে, এটা নিয়ে তোমরা অনেক মজা পাবো।
আবার আমরা পড়বো পৃষ্ঠটানের কিছু ব্যবহার আমরা পড়বো ইনশাল্লাহ, পৃষ্ঠটানের ব্যবহার আমরা পড়বো। দেখো পৃষ্ঠটানের ফলে কিন্তু কৈশিকতা নামক আরেকটা বিষয় আমরা পরিচিত হতে পারি। পৃষ্ঠটানের কারণে কৈশিকতার সাথে আমরা পরিচিত হতে পারি। কৈশিকতা বলতে বোঝায় রসিকতা না, কিন্তু কৈশিকতা এই যে একটা তলে একটা টিউব রাখলা তুমি তরলে, এটার মধ্যে পানির ঊর্ধ্বরোহণ হবে, অবনমন হবে, এগুলো হচ্ছে কৈশিকতা নিয়ে আমরা পড়বো ইনশাল্লাহ। আচ্ছা দেখো, আবার এক্ষেত্রে আমরা দুটা বলকেও জানবো। সংশক্তি বল, একই পদার্থের মধ্যে যে বল সেটা হচ্ছে সংশক্তি বল। ভিন্ন ভিন্ন পদার্থ যেমন ধরো পানি আর পারদ, এরপরে ধরো চক ও বোর্ড, এদের মধ্যে যে আকর্ষণ সেটা হচ্ছে আসঞ্জন বল, তাই না? হ্যাঁ, এখন দেখো কৌশিকতা থেকে আমরা স্পর্শকোণ পেয়ে যাব। স্পর্শকোণ এখানে দেখছো না, স্পর্শকোণ হচ্ছে এই যেটা ধরো একটা কঠিন একটা পৃষ্ঠ, সেই কঠিন পৃষ্ঠের সাথে কি আছে, আমি কিছু তরল রাখলাম, হইতে পারে পারদ, একটা কাঁচ একটা পারদ, এই যে হলুদ রঙের আমি পারদ বোঝাচ্ছি। এখন থেকে এটা উপরে উত্তোলিত হয়ে গেছে না, উপরে উঠে গেছে না, এটা হচ্ছে একটা উত্তল তল। তো উত্তল তলটা কেন হলো? এই যে কঠিন থেকে কোন দিকে যাব, আমরা কঠিন থেকে তরলের দিকে যাব, একটা কোণ করবো, এবং এই কোণটা আমরা পাচ্ছি হচ্ছে একটা স্থূলকোণ, যেটা 90 ডিগ্রির চেয়ে বড় হবে। তো এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে হবে হচ্ছে এই স্থূলকোণ হলে অধিক্ষেপ ঘটতেছে, দেখছো অধিক্ষেপ ঘটছে, হ্যাঁ। এবার উত্তল একটা আমরা অংশ পেয়েছি, এবং এক্ষেত্রে তরল কঠিনকে ভেজাবে না। আবার ঠিক এর উল্টা কাজটা হলে কি হয়, অবক্ষেপ হবে, অবতল অংশ পাবো এবং ভেজাবে। ইনশাল্লাহ এগুলো আমরা সামনে পড়ে ফেলবো। এই হচ্ছে এই চ্যাপ্টারের আসলে ওভারভিউ, এগুলাই এই চ্যাপ্টারে আছে। তো এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট কি সেটা একটু বলে যাই, এটা বলে না গেলে গুনাহ হবে। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট তুমি স্থিতিস্থাপকতার সব বিষয়গুলো ভালো করে শিখবা, এটা 5 স্টার বিষয়। এখানে পীড়নের কিছু ম্যাথ আছে, এগুলো শিখতে হবে। প্লাস্টিক, ইলাস্টিক, রিগিডের কিছু বিষয় আছে, এগুলো তোমাদেরকে জানতে হবে। এবং আরও গুরুত্ব দিয়ে পড়বে, দেখো এখান থেকেও কিছু এমসিকিউ চলে আসে, আসলে এটা 1 স্টার দেওয়া যায়। হ্যাঁ, এরপরে দেখো গুণাঙ্ক থেকে ছোটো ছোটো প্রশ্নগুলো আসতে পারে, এটাও 1-2 স্টার দেওয়া যায়। আবার দেখো পৃষ্ঠটানের ব্যবহার, এটা হচ্ছে 10 স্টার টপিক, এখান থেকে প্রশ্ন আসবে ইনশাল্লাহ, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন অবশ্যই আসবে পৃষ্ঠটানের ব্যবহার থেকে। এবং এই যে তরলের অধিক্ষেপ অবক্ষেপ, এই বিষয়গুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এগুলো থেকে প্রশ্ন আসবে। আবার দেখো এই যে এখানে অন্তবেগ প্রান্তিবেগ দিলাম না, এগুলোর পার্থক্যগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলাকে পার্থক্যমণ্ডিত করতে জানতে হবে, এখানকার ছোটো ছোটো প্রশ্নগুলো পারতে হবে। ওকে, আমরা মূল চ্যাপ্টারে ঢুকে যাবো ইনশাল্লাহ। এখানে আমি বই দাগানোর জন্য বরাবরের মতো লাল কালারটা ব্যবহার করছি, ইসাক স্যারের জন্য ব্লু কালার ব্যবহার করছি, এবং তপন স্যারের জন্য ব্যবহার করছি কোনটা, তপন স্যারের জন্য ব্যবহার করছি আমি কমলা কালারটা। দেখো এই চ্যাপ্টারটা শুরু হয়ে গেলে এই এমসিকিউটা দেখে রাখবা, সাধারণতম স্থিতিস্থাপকতা। আচ্ছা, আন্তঃআণবিক আকর্ষণ ও বিকর্ষণ বল। আন্তঃআণবিক বলতে বোঝায় অণুগুলোর মধ্যে পরস্পরের মধ্যে যে আকর্ষণ বল, সেটা হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ বল। এবং এটাকে অনেকাংশে কী বলা যায়, অণুগুলো একই প্রকার অণুগুলোর মধ্যে হলে এটাকে সংশক্তি বল বলা হয়, হ্যাঁ। এটা একটা তড়িৎ বল, অর্থাৎ এটা একটা আরেকটু ভেঙে বললে এটা তড়িৎ চুম্বকীয় বল বলা যায়। তবে একটু খেয়াল রাখবা। অর্থাৎ এই যে দেখো, অর্থাৎ পদার্থের অণুগুলো পরস্পর যে বল দ্বারা যুক্ত হয়ে ভৌত কাঠামো গঠন করে তাকে বলা হয় আন্তঃআণবিক আকর্ষণ বল। আচ্ছা, এখন দেখো এখানে কঠিন পদার্থ, তরল পদার্থ এবং গ্যাসীয় পদার্থের কতগুলা বৈশিষ্ট্য দেওয়া আছে, কথাবার্তা বলা আছে, এগুলো নিয়ে আমি এগুলো এখান থেকে পড়বো না, আমি সোজা চলে যাব। আমি কি লিখসগুলো পড়ার চেষ্টা করি পিডিএফ থেকে, আমি সোজা চলে যাব এই যে এখানে কথাটা লিখছি, আমি এই 4টা থেকে পড়বো ইনশাল্লাহ এগুলো। দেখো কঠিন পদার্থের নির্দিষ্ট আকার আছে এবং আয়তন আছে। আচ্ছা, তোমাদের কি মনে হয় না কখনো যে আকার ও আকৃতির পার্থক্যটা আমাদের বোঝা উচিত? আকার ও আকৃতি, আকার বলতে বোঝায় আকারের সাথে না কিসের একটা সম্পর্ক আছে, আয়তনের একটা সম্পর্ক আছে সম্ভবত, নাকি না? যেমন হতে পারে গোলাকার, ত্রিভুজাকার, এই বিষয়টা আর কি, যে ত্রিভুজাকার, গোলাকার, এরকম একটা সম্পর্ক আছে। হ্যাঁ, এটাকে তুমি দেখে বুঝতে পারবা যে বিষয়টা গোলাকার, ত্রিভুজাকার, চতুর্ভুজাকার, এরকম একটা আকার। কিন্তু তরল পদার্থকে তুমি দেখবা এটার আকার আছে অবশ্যই, কিন্তু এটা নির্দিষ্ট কোনো আকার নেই। এটার হইতে পারে এটা তরল, এটা যে পাত্রে রাখবা সেই পাত্রের আকার ধারণ করবে, তো সেজন্য বলা হয় তরল পদার্থের নির্দিষ্ট কোনো কি নাই, আকার নেই।
কিন্তু কঠিন পদার্থের আকার আছে, এটাকে তুমি গোলাকার, ত্রিভুজাকার, চতুর্ভুজাকার এরকম বলতে পারবা। আবার দেখো আকৃতির বিষয়টা তোমরা একটু পরে জানবো ইনশাল্লাহ। তো তরল পদার্থের নির্দিষ্ট শুধু আয়তন আছে, বায়বীয় পদার্থের আকারও নাই, আয়তনও নেই। এখন দেখো কঠিন পদার্থের মধ্যে অবশ্যই অণুগুলোর মধ্যে আকর্ষণ বল সবচেয়ে বেশি এবং ক্রমান্বয়ে কমছে ওইদিকে। তো সবচেয়ে কম হচ্ছে কোথায়? প্লাজমা অবস্থায় এদের অণুগুলোর মধ্যে আকর্ষণ বল সর্বনিম্ন। প্লাজমা অবস্থা নিয়ে আরেকটা কথা আমরা জানবো। দেখো প্লাজমা অবস্থায় অণুগুলো কিন্তু আয়নিত থাকে, ধনাত্মক আয়ন থাকে, ঋণাত্মক আয়ন থাকে, পজিটিভ নেগেটিভ আয়ন থাকে, কিন্তু এরা থাকে হচ্ছে সমসংখ্যক, যার ফলে তুমি বলতে পারবা যে প্লাজমা অবস্থায় চার্জ থাকলেও এটা আসলে কি, এগুলো সমমানের হয়, এটা আলটিমেটলি চার্জ নিরপেক্ষই বলা যায়, এরকম কিছু একটা বলা যায়, নিরপেক্ষ। ধনাত্মক ঋণাত্মক চার্জ সমান থাকলে এটা আয়নিত হওয়া সত্ত্বেও এটা চার্জ নিরপেক্ষ হইতেই পারে। আন্তঃনিক দূরত্ব নিয়েও কথা বলা, এগুলো তোমরা ইনশাল্লাহ বুঝবা। এই যে কম্পন গতি, ঘূর্ণন, স্থানান্তর, এই তিনটা বিষয় আমি একটু বুঝাই দিই। কম্পন গতি, কঠিন পদার্থে একটা অণু ধরা এক জায়গায় আছে, সেই জায়গা থেকে না নড়ে সেটা উপরে গিয়ে সেটা একটু স্থানে মানে সেম জায়গায় কি হচ্ছে, কাঁপতেছে। আবার ঘূর্ণন গতি বলতে বোঝা যাচ্ছে সেই অণুটা ঘুরতে পারতেছে, ঘোরার আগে তাকে অবশ্যই কী করতে হবে, স্থানান্তর করতে হবে, অবস্থানের পরিবর্তন করতে হবে। কিন্তু এখানে কঠিন পদার্থের ক্ষেত্রে অণুটা নিজ অবস্থানে থেকে একটু নাড়াচাড়া করতে পারলেও নিজ অবস্থানে থেকে কোনো প্রকার ঘূর্ণন বা অবস্থানের পরিবর্তন করতে পারবে না। তরল পদার্থের ক্ষেত্রে অণুগুলো কম্পিত হতে পারবে, আবর্তিত হতে পারবে, নির্দিষ্ট সীমার মধ্যে স্থানান্তরিত হতে পারবে, অর্থাৎ সেটা কাঁপতেও পারবে, আবার একটু স্থান পরিবর্তন করতে পারবে, আবার সেটা ঘুরতেও পারবে। ঠিক আছে, এই তিনটা কাজ এখানে হচ্ছে, এবং গ্যাসের ক্ষেত্রে অবশ্যই হচ্ছে, আণবিক কম্পন হচ্ছে, আবর্তন হচ্ছে, স্থানান্তর গতি হচ্ছে। তো দেখো তো কঠিন পদার্থে শুধু কম্পন গতি আছে কি নাই, ঘূর্ণন স্থানান্তর নেই, বাকি তিনটা বৈশিষ্ট্যই কিন্তু পাওয়া যাচ্ছে, কম্পন, আবর্তন ও স্থানান্তর। আবার দেখো কঠিন পদার্থকে অবশ্যই চাপ প্রয়োগে তুমি কী করতে পারবে না, আয়তন পরিবর্তন করতে পারবে না, আয়তন সংকুচিত করতে পারবে না। তরল পদার্থকে যদি তুমি অত্যধিক চাপ প্রয়োগ করো তাহলে সামান্য সংকোচন ঘটবে, কিন্তু এটাকে বলা যায় উল্লেখযোগ্য কোনো সংকোচন ঘটবে না। আবার চাপ প্রয়োগ করলে তুমি গ্যাসের আয়তন ব্যাপকভাবে হ্রাস করতে পারবে, চাপটিকে ভাবে চাপ কমালে গ্যাসের আয়তন তুমি বাড়াতে পারবা, তাই না? উল্টা বিষয়। এরপরে দেখো আন্তঃআণবিক আকর্ষণ বল গতিশক্তির চেয়ে বেশি। হ্যাঁ, এদের গতিশক্তির চেয়ে আন্তঃআণবিক আকর্ষণ বলটা বেশি, যার ফলে সেটা কি থাকতেছে, স্টেবল থাকতেছে, অণুগুলো স্টেবল থাকতেছে, একে অপরের সাথে লেগে থাকতেছে। আবার দেখো এখানে গতিশক্তির মানের প্রায় কাছাকাছি, তাই যদি তুমি এখানে সামান্য তাপ দাও তাহলে দেখা যাবে কি গতিশক্তিটার মানই বেড়ে যাচ্ছে এবং ব্যালেন্সটা নষ্ট হবে। ব্যালেন্স নষ্ট হওয়ার মাধ্যমে সেটা কি হয়ে যাবে, তরল থেকে গ্যাসে রূপান্তর হয়ে যাবে। গ্যাসের ক্ষেত্রে গতিশক্তির মান অনেক বেশি এবং আন্তঃআণবিক আকর্ষণকে প্রায় শূন্য বলা যায়। তো এই কথাগুলো আসলে তুমি এখানে ঘুরিয়ে ফিরিয়ে পাবা। আমি যা লিখে দিচ্ছি এগুলো একটু পড়ার চেষ্টা করবো। ওকে, একটা কনফিউশন আছে এমসিকিউটাতে যে মানে অণুগুলোর মধ্যে আকর্ষণ সবচেয়ে কম থাকে কখন। বইয়ে বায়বীয় উত্তর দেওয়া থাকলেও সত্যিকার উত্তর হচ্ছে প্লাজমা। খেয়াল রাখবা, প্লাজমা হচ্ছে সত্যিকার উত্তর। এখন দেখো বন্ধন কত প্রকার ও কি। বন্ধন হচ্ছে কি, এই যে আয়নিক, কোভ্যালেন্ট, হাইড্রোজেন, ধাতব এবং ভ্যান ডার ওয়ালস বন্ধন। ঠিক আছে, ধাতব বন্ধনটা কিন্তু দুর্বল প্রকৃতির, আমাদের মনে হয় ধাতব বন্ধনটা অনেক স্ট্রং হবে, কিন্তু এটা দুর্বল প্রকৃতির একটা বন্ধন। আচ্ছা, এখন আমরা আয়নিক বন্ধনটা নিয়ে একটু পড়ার চেষ্টা করি। আয়নিক বন্ধন গঠনের জন্য তিনটা শর্ত আছে। আমি সংজ্ঞা পড়াবো না, মেডিকেলে যেরকম রাখবো এরকম কিছুভাবে পড়ানোর চেষ্টা করবো। প্রথম হচ্ছে তুমি একটা মৌল তুমি কল্পনা করো, ধরো এটা একটা সোডিয়াম মৌল এবং এটা 1 মোল পরিমাণে আছে। এখান থেকে তুমি যদি 1 মোল ইলেকট্রন বের করে ফেলো, তাহলে তোমাকে কী করতে হবে, তোমাকে শক্তি সরবরাহ করতে হবে। তোমাকে যে পরিমাণ শক্তি দিতে হবে সেটাই হচ্ছে এর আয়নীকরণ শক্তি। তো এই যোগটা যদি নিম্ন আয়নীকরণ শক্তি হয়, তোমাকে যদি নিম্ন শক্তি দিতে হয়, তাহলে তুমি সহজেই কী করে ফেলতে পারবা, কম শক্তি দিয়ে 1 মোল ইলেকট্রন বের করে ফেলতে পারবা। আবার তুমি এমন একটা মৌল কল্পনা করো যেটার উচ্চ ইলেকট্রন আসক্তি আছে, যেমন ধরো ক্লোরিন, এটার উচ্চ ইলেকট্রন আসক্তি আছে 1 মোল। তুমি যদি এটাতে 1 মোল ইলেকট্রন প্রবেশ করাতে চাও তাহলে এটা তুমি দেখবে এখান থেকে তুমি কিছু শক্তি বের করতে পারতেছো। তো এখানে উচ্চ পর্যায়ের এটার ইলেকট্রন আসক্তি আছে। এরকম যদি একটা তুমি মৌল নাও,
তাহলে এই ধরনের দুইটা মৌলের মধ্যে গঠিত হয়ে যাবে একটা আয়নিক যৌগ সোডিয়াম ক্লোরাইড। প্রথমটার নিম্ন, এটা একটু খেয়াল রাখা উচিত, নিম্ন আয়নীকরণ শক্তি, দ্বিতীয়টার উচ্চ ইলেকট্রন শক্তি। কারণ প্রথমটা তোমাকে ইলেকট্রন দিচ্ছে, হ্যাঁ, তো তুমি সহজে এটা থেকে ইলেকট্রন নিয়ে নিতে পারতেছো নিম্ন আয়নীকরণ শক্তি হওয়ার কারণে। এবার তুমি যদি আরেকটা এমন মৌল নাও যেটার উচ্চ ইলেকট্রন শক্তি, অর্থাৎ যেটা খুব সহজে একটা ইলেকট্রন গ্রহণ করে ফেলতেছে, তাহলে তুমি সোডিয়াম ক্লোরাইডের মতো একটা আয়নিক যৌগ পেয়ে যাবে। এবং এই আয়নিক যৌগটা গঠন হওয়ার সময় কিছু শক্তি বের হবে, যেটাকে বলা হয় হচ্ছে ল্যাটিস শক্তি। অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড ক্যালাস বা ল্যাটিস গঠন হওয়ার সময় তুমি ল্যাটিস শক্তি পাবে। এই ল্যাটিস শক্তিটা হবে উচ্চ মানের আয়নিক যৌগের ক্ষেত্রে, ওকে, উচ্চ ল্যাটিস শক্তি। আরেকটা কথা বলে দিই, তুমি যখন এই ল্যাটিস যখন ভাঙবে, ক্যালাস ভাঙার জন্য তোমাকে পানি যোজন করতে হবে। পানি যোজনকে বলা হয় হাইড্রেশন। তো এটাকে বলা হয় হাইড্রেশন এনার্জি। তো হাইড্রেশন এনার্জিটা যদি ক্যালাস ল্যাটিস শক্তির চেয়ে বেশি হয়ে যায়, তাহলে আলটিমেটলি এটা ক্যালাস থেকে বেগে বিয়োজিত হয়ে যাবে। আবার যদি কম হয়, তাহলে অবশ্যই এটা ক্যালাস আকারে থেকে যাবে। আমরা এই 3টা শর্ত ইনশাল্লাহ খেয়াল রাখতে পারবো। আচ্ছা দেখো, আমরা সমযোজী বন্ধনে চলে আসি, এবং সমযোজী বন্ধনটাই কিন্তু বেশি শক্তিশালী। 3 ধরনের বন্ধনের মধ্যে সমযোজী বন্ধন বেশি শক্তিশালী, বাকি 2টা তো অবশ্যই কম শক্তিশালী। এখানে ইলেকট্রন কিন্তু জোড়ায় শেয়ার করা হয়, দুজনেই সমান সংখ্যক ইলেকট্রন শেয়ার করে। তো দেখো, দুজনে যেহেতু সমান সংখ্যক ইলেকট্রন শেয়ার করতেছে, দুজনের ইলেকট্রনগুলো ধরে রাখতেছে, তাই এই বন্ধনটা ভাঙার সময় তোমাকে একটু বেশি ডিফিকাল্টি ফেস করতে হবে। সেজন্য সমযোজী বন্ধনটা বেশি শক্তিশালী। এক্ষেত্রে সমযোজী যৌগের অণুগুলা আমরা কেমিস্ট্রি পড়ার কারণে আসলে আমরা সব জানি, হাইড্রোজেন, নাইট্রোজেন, সিলিকন, এরকম যৌগগুলো। সিলিকন নিয়ে ওকে কনফিউজ থাকবা, কিন্তু সিলিকনও, এখানে সিলিকনটা একটু খেয়াল রাখবে, তাই না? সিলিকন যখন কি গঠন করে, সিলিকন কিন্তু ক্রিস্টাল গঠন করতে পারে। এরকম দেখো, এই যে সেমিকন্ডাক্টরের সময় এগুলো গঠন করে না, এক্ষেত্রে কিন্তু সমযোজী বন্ধনগুলাই গঠিত হয়। আচ্ছা দেখো, সমযোজী বন্ধন গঠনের শর্ত আছে 2টা, দুটোটাই কিন্তু অধাতব পরমাণু। এক্ষেত্রে আয়নিক বন্ধনে একটা ধাতু অধাতু ছিল, এক্ষেত্রে দুটোই অধাতু। এখন দেখো, উভয়ই ইলেকট্রন সমানভাবে শেয়ার করবে, এই 2টা বৈশিষ্ট্য আছে। ধাতব বন্ধনের ক্ষেত্রে আমরা পড়বো ইনশাল্লাহ। দেখো, ধাতব বন্ধনের মূলটিটা হচ্ছে এখানে অনেকগুলা হয়তো ধাতু থাকবে, তো ধাতুগুলো পজিটিভ আয়ন গঠন করতে পারে না, হ্যাঁ। তো প্রত্যেকটা ধাতু একটা করে ইলেকট্রন ছেড়ে দেয়। এই ইলেকট্রনটা ধাতুর যে ক্যালাস আছে, বা ধাতুর যে একটা কী বলে, এটাকে ক্যালাস ঝাপড়ি বলে, একটা নাম বলে। তো এখানে ইলেকট্রনটা ঘুরতে ফিরতে থাকবে, হ্যাঁ। তো যার ফলে ধাতব বন্ধনটাতে একটু দুর্বলতা লক্ষ্য করা যায়, যেহেতু ইলেকট্রনগুলো চলতে আছে, হ্যাঁ। তো ধাতব বন্ধনটা তুলনামূলকভাবে দুর্বল। তো যেহেতু একটা দুর্বল বন্ধন, তাই এটার গলন তাপমাত্রা কিন্তু কম। গলনাঙ্ক কম বলে নাই, আসলে এটা নিয়ে সবার কনফিউশন লাগে। মানে ধাতুর গলনাঙ্ক তো আমরা সচরাচর দেখি বেশি, কিন্তু ধাতুর গলন তাপমাত্রা বলতে কম, খেয়াল রাখবে। আবার ধাতুর কিছু বৈশিষ্ট্য আছে, দেখো, তুমি একটা স্বর্ণের প্রতি খেয়াল রাখো। একটা স্বর্ণ তো তোমরা অনেকে দেখছো, দেখবা এটা হচ্ছে খুবই স্ট্রং টাইপের, হ্যাঁ। যদি 22 ক্যারেট এগুলো দেখা হয়, তাহলে দেখবে স্ট্রং টাইপের, এগুলো হচ্ছে উজ্জ্বল, দেখা যায় হচ্ছে এগুলো পড়লে ঠাসঠুস ভেঙে যায়। মানে দেখবে স্বর্ণ ভাঙার ভয়ে আমরা এগুলো খুব সেফটি রাখে, তাই না? তো এটার একটা ভঙ্গুরতা নামক ধর্ম আছে। এটা অবশ্য হচ্ছে তাপ সহ বিদ্যুৎ পরিবহন করতে পারে কি পারে না, সেটা তো আর বলার বিষয় নেই। আচ্ছা দেখো, এই যে ধাতব বন্ধন আছে, সেটার প্রকৃতিটা কিছুটা সমযোজী ধরনের, হ্যাঁ। এবং এখানে আরও অনেক পরমাণুর সাথে যুক্ত হওয়ার সামর্থ্য আছে, আরও অধিক সংখ্যক পরমাণুর সাথে যুক্ত হওয়ার সুযোগ আছে। এখন যেহেতু সুযোগ আছে, তার মানে সেটা অসম্পৃক্ত। তোমরা অসম্পৃক্ত দ্রবণ কি চিনো? তুমি যদি জাস্ট 1 চামচ চিনি একটা পুরো জগে ঢেলে যাও, সেটা একটা অসম্পৃক্ত দ্রবণ। তো সেক্ষেত্রে আরও অনেক চিনি ধারণ করতে পারবে না। তো এখানেও দেখো, এটাও অসম্পৃক্ত, কারণ এখানে আরও অনেকগুলা পরমাণু যুক্ত হওয়ার সুযোগ আছে, সেজন্য এটা অসম্পৃক্ত ধরনের। আর এক্ষেত্রে ইলেকট্রন ঘনত্ব একটু কম বলতেছে, পরমাণুর মধ্যে ইলেকট্রন ঘনত্ব একটু কম, যতটুকু ধারণ করার সুযোগ আছে। ভ্যান ডার ওয়ালস বন্ধনটা আমরা একটু এখান থেকে পড়ার চেষ্টা করি, তাই না? দেখো, ডাইপোল বন্ধন হইতে পারে ভ্যান ডার ওয়ালস বন্ধনের মধ্যে। প্রথমে
আবার হতে পারে ডাইপোল আবিষ্ট ডাইপোল, আবার আবিষ্ট ডাইপোল আবিষ্ট ডাইপোল, 3 প্রকারের হয়। ডাইপোল ডাইপোল বন্ধনের একটা উদাহরণ আমি তোমাদেরকে দেখাই দিই। যেমন ধরো পানি ওর মধ্যে বন্ধন, পানিটাকে তুমি এভাবে লিখো না HOH, এভাবে লেখো না, এটাকে দেখো ডেল্টা প্লাস, এটাকে লেখো ডেল্টা প্লাস, এটাকে দেখো ডেল্টা মাইনাস। তো তুমি যখন এরকম আরেকটা পানির অণু দেখবা হচ্ছে এরকম H ডেল্টা প্লাস ও H ডেল্টা মাইনাস, এই যে এইগুলো, এই দুইটার মধ্যে একটা ভ্যান ডার ওয়ালস বন্ধন গঠিত হবে, যেটা এটা মাইনাস এটা প্লাস। তো পানির অণুর মধ্যে ডাইপোল ভ্যান ডার ওয়ালস বন্ধনটা গঠিত হবে। ডাইপোল মানে তুমি খেয়াল রাখবা পোলার মানে তো বুঝো একটা পোল তৈরি হয়েছে, একটা পজিটিভ বা একটা নেগেটিভ, আংশিক নেগেটিভ অংশ তৈরি হয়েছে। আবার ডাইপোল আবিষ্ট ডাইপোল মানে মনে রাখতে পারো কিছুটা অপোলার টাইপের, অপোলার। আবার এটার অথেন্টিক রিজনটা হচ্ছে তুমি যদি একটা নিয়ন বা ফ্লুরিন এরকম নিষ্ক্রিয় গ্যাসকে তুমি যদি লক্ষ্য করো, সেটার পাশে যদি তুমি একটা কি আনো, একটা সোডিয়াম প্লাস এরকম একটা ক্যাটায়ন নিয়ে আসো, তাহলে দেখবে এটা একটা নেগেটিভ ভাব দিবে এক পাশে, তাই না? তো এটা সোডিয়াম প্লাসের প্রভাবে নিয়ন আবিষ্ট হয়ে ঋণাত্মক আয়ন গঠন করেছে। এটা হচ্ছে একটা আবিষ্ট ডাইপোল, নিয়ন একটা আবিষ্ট ডাইপোল গঠন করছে। এটা কোনো এক্সাম্পল বই দেওয়া নাই, কিন্তু তোমাকে আবিষ্ট ডাইপোলের উদাহরণগুলো খেয়াল রাখতে হবে। যে দেখো অক্সিজেন, এরপরে ফ্লোরিন, ক্লোরিন, এগুলো সবগুলো কিন্তু কি সমযোজী যোগ। এই সমযোজী অণু অক্সিজেন এবং অক্সিজেন, এই দুইটা সমযোজী অণু পরস্পরের মধ্যে যে বন্ধন গঠন করবে সেটা হবে একটা ভ্যান ডার ওয়ালস ফোর্স, এবং এটা একটা আবিষ্ট ডাইপোল বন্ধন হইতে পারে। এখানকার সবচেয়ে সুন্দর উদাহরণ হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের অণুগুলোর মধ্যে বন্ধন। হ্যাঁ, নিষ্ক্রিয় গ্যাসের অণু আমি তোমাকে একটু দেখাচ্ছিলাম যে না, একটা নিয়ন একটা সোডিয়াম প্লাসের প্রভাবে কিছুটা সোডিয়াম মাইনাস ভাব দিচ্ছে। আবার ধরো আরেকটা নিয়ন তুমি ক্লোরিনের প্রভাব দিলে, নেগেটিভ ক্লোরাইড আয়নের প্রভাব দিলা, তাহলে এটা প্লাস ভাব দিবে কিছুটা। তো এই দুটার মধ্যে একটা পাওয়া যাবে, আবিষ্ট ডাইপোলের মধ্যে একটা বন্ধন পাওয়া যেতে পারে। হ্যাঁ, তো এই নিষ্ক্রিয় গ্যাসের অণুগুলাই হচ্ছে এটার সবচেয়ে সুন্দর উদাহরণ, এবং ভ্যান ডার ওয়ালস বন্ধনের সবচেয়ে সুন্দর উদাহরণ। আমরা হাইড্রোজেন বন্ধনটা এখানে একটু পড়ার চেষ্টা করি। হাইড্রোজেন বন্ড, আসলে তুমি এই অণুগুলো দেখো তো, হাইড্রোজেন ফ্লোরাইড। এখানে দেখা যাবে কি ফ্লোরিন তীব্র তড়িৎ ঋণাত্মক, যার ফলে এটা মাইনাস হবে, এটা প্লাস হবে। তো দেখো এটা প্লাস হবে, এটা মাইনাস হবে। তো এখানে দেখবা এই হাইড্রোজেন আর এই ফ্লোরিনের মধ্যে একটা কি অবাস্তব বন্ধন গঠিত হয়েছে, এটা কিন্তু বাস্তবে না, এটা জাস্ট কল্পনা করে নেওয়া হয়েছে ডট দিয়ে। তো এরকম বন্ধনগুলো হচ্ছে আসলে হাইড্রোজেন বন্ড। পানির অণুর মধ্যেও কিন্তু হাইড্রোজেন বন্ডটা পাওয়া যায়। এই যে পানি, তো এখানেও ঠিক সেম, এখানে যে বন্ধনটা হয় এটা কিন্তু কিছুটা এরকম হাইড্রোজেন বন্ডটা হবে হাইড্রোজেনের সাথে FON ফন, এই 3টা মৌল যুক্ত হওয়ার মাধ্যমে। এরকম কি আছে NH3 অ্যামোনিয়া, এটা তো হয়তো হইতে পারে। এবারে দেখো হাইড্রোজেন ফ্লোরাইড, এটাও হইতে পারে, পানিতেও হইতে পারে। এই যৌগগুলোতে মিললে হাইড্রোজেন বন্ধন দেখা যাবে। আচ্ছা, এখানে আমরা একটু দেখার চেষ্টা করি। আন্তঃআণবিক দূরত্বের পরিমাণ হচ্ছে এই পরিমাণ দূরত্বে অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল পাওয়া যাবে, কিন্তু এর চেয়ে সুন্দর মানটা হচ্ছে এরকম, মানে যেটা অনুষ্ঠিত দূরত্ব পাবা 10⁻⁻10 মিটার। এটা হচ্ছে প্রভাব গোলকের ব্যাসার্ধ। চলো আমরা চলে যাই নেক্সট কিছুতে। আচ্ছা, আবার আন্তঃআণবিক স্থানের উপর ভিত্তি করে কিন্তু পদার্থকে 2 ভাগে ভাগ করা হয়েছে। আন্তঃআণবিক স্থান, এই যে অণুগুলোর মধ্যে দূরত্ব কতটুকু সেটার উপর। যখন দূরত্ব অনেক কাছে, তখন সেটাকে আমরা বলি কঠিন, তাই না? কঠিন পদার্থের অণুগুলো খুব কাছাকাছি থাকতেছে, স্ট্রংভাবে একে অপরকে আকর্ষণ করতেছে। তরল পদার্থের ক্ষেত্রে কি হচ্ছে, অণুগুলো দূরে থাকতেছে, এবং গ্যাসের ক্ষেত্রে অণুগুলো অনেক বেশি দূরে থাকতেছে। তো এর ভিত্তিতে আমরা 2 ভাগে ভাগ করছি। দেখো, যখন সব যে কাছে থাকে তখন সেটাকে আমরা বলবো কঠিন, ঠিক আছে? আর যখন দূরে থাকবে তখন সেটাকে আমরা বলতেছি তরল এবং গ্যাস, দুটোটা। তো তরল এবং গ্যাস দুটোটাতেই যেহেতু দূরে, এই দুটাকে আমরা একসাথে বলতে পারি প্রবাহী। কিছুটা এভাবে লেখা যায় না যে পদার্থকে আমরা কঠিন এবং প্রবাহীতে ভাগ করতেছি, আবার প্রবাহী হচ্ছে তরল ও বায়বীয়। আবার তরলটা হচ্ছে অসংকোচনীয়, বায়বীয়টা কিন্তু সংকোচনীয়। অসংকোচনীয় প্রবাহী তরল, সংকোচনীয় প্রবাহী বায়বীয় বা গ্যাস। আরেকটা আছে যেটাতে সমান সংখ্যক ধনাত্মক ঋণাত্মক আয়ন আছে, এটা হচ্ছে প্লাজমা অবস্থা। ভুলে গেলে চলবে না প্লাজমাকে।
এখন দেখো আন্তঃআণবিক আকর্ষণ বলের প্রকৃতিটা অবশ্যই বৈদ্যুতিক বল বা তড়িৎ বল, তড়িৎ চুম্বক বল এটা ভুলে যাও, এটাকে বৈদ্যুতিক বল বা তড়িৎ বল হিসেবে একটু খেয়াল রাখো। এখানে একটা প্রশ্ন আসতে পারে যে কোন অবস্থায় আন্তঃআণবিক দূরত্বের কোন অবস্থাতে এদের মধ্যকার আকর্ষণ ও বিকর্ষণ বল সমান হবে। বিকর্ষণ অণুগুলোর মধ্যে আকর্ষণ ও বিকর্ষণ বল সমান হবে যখন এটা সাম্য অবস্থায় থাকবে, আর নট ইজ ইকুয়াল টু আর হবে, অর্থাৎ আর নটের সমান হবে, তখন কিন্তু সাম্য অবস্থা বা সুস্থির দূরত্ব বলবো সেটাকে আমরা। এবং সেই অবস্থায় এই অণুগুলোর মধ্যে পরস্পর আকর্ষণ বল এবং বিকর্ষণ বল, দিকে ঠেলে দেওয়ার বল যেটা, সে দুটো সমান হয়ে যাবে, এটা একটু খেয়াল রাখবে। এবং তখন আলটিমেটলি দেখো এরা আকর্ষণ করতেছে একটা এফ পরিমাণ বলে, বিকর্ষণ করতেছে একটা এফ প্রাইম পরিমাণ বলে, দুটোটা যেহেতু সমান এদের মধ্যে নিট বল হবে শূন্য। এখানে এই কথাটা থেকে পরে রাখতে পারো, প্রযুক্ত বল কোনো বস্তুকে প্রসারিত করতে চাইলে হ্যাঁ প্রত্যয়নক বল আকর্ষিক হবে। এই কথাটা একটু কঠিন মনে হচ্ছে না, আসলে একটা সহজ কথা। যদি ধরো দুইটা অণু আছে, এদের মধ্যে যদি আমি একটা বল এমন বল পাই যেটা ওদেরকে কী করতে চাচ্ছে, দূরে নিয়ে যেতে চাচ্ছে, তাহলে এরা নিজেদের মধ্যে থেকে একটা ফোর্স ক্রিয়েট করবে যেটা ওদেরকে একে অপরের কাছে আনতে চাইবে, সেটা হচ্ছে এখানে বলা হচ্ছে। আবার এরা যদি এদের মধ্যে যদি এমন একটা বল কাজ করে যেটা একে অপরকে কাছে আনতে চাচ্ছে, একে অপরের কাছে আনতে চাচ্ছে, তাহলে এরা নিজেরা এমন একটা বল দিয়ে ঠেলা দিবে যেটা এদের একে অপরকে একের থেকে মানে দূরে নিয়ে যাবে, একে অপরকে দূরে নিয়ে চলে যাবে। আচ্ছা চলে গেছে, চলে যাবে। হ্যাঁ, এখন এই কথাটা তোমাকে মনে পড়ছিলা যে প্রত্যয়নক বল সবসময় স্মরণের বিপরীতে ঘটে। প্রত্যয়নক বলটা সবসময় স্মরণের বিপরীত দিকে ঘটছে। একটু আগে দেখছিলাম না আমরা যে একটা অণু এখানে আছে আর একটা অণু এখানে আছে, ওরা একে অপরের কাছে আসতে চাচ্ছে, ধরো কাছে চলে আসলো, তখন একটা প্রত্যয়নী বল তৈরি হবে। একটা প্রত্যয়নী বল চলে আসলো, এই যদি স্মরণ হয়েছে না কাছাকাছি, প্রত্যয়নী বলটা ঠিক এর বিপরীত দিকে কাজ করবে, এটা আমাদের বুঝতে হবে। এখন দেখো স্থিতিস্থাপকতা সম্পর্কিত রাশিমালা, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো আমরা এখান থেকে পড়বো না রে, এখান থেকে আমরা কিছু তথ্য তোমাদেরকে দাগাই দিব। দেখো নমনীয় বস্তু, প্লাস্টিক বস্তু উদাহরণ হচ্ছে আটার তলা, মাটির তলা, এগুলো অ্যাড করে রাখবা। আরও অ্যাড করে রাখবা পূর্ণ স্থিতিস্থাপক বস্তুর মধ্যে রাবার অন্যতম। এবং পূর্ণ দৃঢ় বস্তু হচ্ছে কাঁচ ও ইস্পাত। পূর্ণ দৃঢ় বস্তু কাঁচ ও ইস্পাত, এগুলো কি একটু পর বুঝে দিচ্ছি। ইস্পাত ও হীরার স্থিতিস্থাপক সীমা খুবই বেশি, ঠিক আছে। আচ্ছা চলো আমরা আরেকটু এগিয়ে যাই, এই তত্ত্বগুলো অ্যাড করে নাও। কোনো তারের অসহপীড়ন শুধুমাত্র উপাদান নির্ভর, বই যদিও ভুল দেওয়া আছে উত্তর, এই প্রশ্নটা বই আছে, অনুশীলনীতে আছে, সেখানে ভুল দেওয়া আছে। আচ্ছা এখান থেকে বলি, দেখো স্থিতিস্থাপকতা একটা পদার্থের ধর্ম, একটা কোয়ালিটি, একটা গুণ। যে গুণের কারণে তুমি যদি একটা রাবারকে আকার বিকৃতি করো, এটা যদি দৈর্ঘ্যের পরিবর্তন ঘটে, তাহলে দেখবা এটা ফিরে আসতেছে, এটা ঠিক আগের অবস্থানে ফিরে আসতেছে। এখান থেকে তুমি এরকম করছিলা, সেটা ঠিক আবার আগের অবস্থানে ফিরে আসতেছে। তো এই ধর্মটাকে কিন্তু বলা হয় পদার্থের স্থিতিস্থাপকতা। খুব সহজ একটা বিষয়, কিন্তু এটা কতক্ষণ পর্যন্ত নিজ অবস্থানে ফিরে আসবে, সেটার একটা সীমা ধরে দেওয়া আছে। মানে তুমি কতটুকু বল প্রয়োগ করলে সেটা আবার পূর্বের অবস্থানে ফিরে আসতে পারবে, সেই সীমাটাকে বলা হচ্ছে স্থিতিস্থাপক সীমা। তার মানে স্থিতিস্থাপক সীমা হচ্ছে একটা বলের লিমিট। মানে একটা রাবারকে কতটুকু বলে টানতে পারবা সেটা স্থিতিস্থাপক সীমায় কিন্তু ঠিক করে দিবে। আচ্ছা আমরা এগুলো পরে চলে যাই। এখন দেখো নমনীয় বস্তু, পূর্ণ প্লাস্টিক বস্তু কোনগুলা, যে একটা আটার দলা তুমি নিলা, এরকম সেটা তুমি ঘষে কী করলা, এরকম প্লেন করে ফেললা, একটা আটা রুটি বানাই ফেললা। আটার রুটিটা কখনো আটার দলে আর ব্যাগ যাবে না রে, তো সেই আটার দলাটা হচ্ছে একটা প্লাস্টিক বডি, এবং সেটার স্থিতিস্থাপক সীমা প্রায় শূন্য। তুমি সামান্য বল প্রয়োগ করলেও কিন্তু আটার দলাটাকে তুমি এর কী করে ফেলতে পারবে, আকার আকৃতি চেঞ্জ করে ফেলতে পারবে। আটার দলা, মাটির দলাগুলো খেয়াল রাখো। এখানেও পূর্ণ স্থিতিস্থাপক মানে হচ্ছে ইলাস্টিক, যেমন একটা রাবারকেই এরকম ধরা হয়। রাবারকে তুমি যতই বিকৃত করো না কেন, সেটা যদি একটা বড় সাইজের রাবার হয়, সেটা অবশ্যই আগের জায়গায় ফিরে চলে আসবে। তো এদের ক্ষেত্রে স্থিতিস্থাপক সীমা কিন্তু অনেক বেশি। পূর্ণ দৃঢ় বস্তু, দৃঢ় মানে হচ্ছে রিগিড। আমি কিন্তু প্রথমে এগুলো নিয়ে তোমাদের একটু আইডিয়া দিয়েছিলাম।
হ্যাঁ, তো পূর্ণ দৃঢ় বস্তুকে কোনো প্রকার বিকৃতি বা কায়িক পরিবর্তন ঘটানো যায় না। এটার ক্ষেত্রে স্থিতিস্থাপক সীমা হচ্ছে একদম অসীম। হ্যাঁ, স্থিতিস্থাপক সীমা কিন্তু অনেক বেশি। তো কাঁচ এবং ইস্পাতকে বলা হয় পূর্ণ দৃঢ় বস্তু। এখন দেখো স্থিতিস্থাপক সীমা তো বলে ফেলছে। আচ্ছা, ইস্পাত ও হীরার স্থিতিস্থাপক সীমা খুব বেশি, একটু খেয়াল রাখবে। অসহভার, এই বিষয়টা খুবই মজার। অসহভার বা বল, এরপরে ধরো এভাবে বলা যায় এটাকে ওজন, এই তিনটা বলা যায়। অসহভার, অসহবল, অসহ ওজন, এই তিনটা ভাষায় কিন্তু এটাকে বলা যায়। এটা আলটিমেটলি একটা বল। এবার আমরা একক ক্ষেত্রফলে যে পরিমাণ অসহভার প্রয়োগ করব সেটা হচ্ছে অসহ পীড়ন। একক ক্ষেত্রফলে যে পরিমাণ অসহভার প্রয়োগ করব সেটা হচ্ছে অসহ পীড়ন। তো এই বিষয়গুলো বুঝতে হলে আমাদের আরেকটা দিকে খেয়াল দিতে হবে, সেটা হচ্ছে কোনো একটা বস্তুকে চিড়ে ফেলতে চাচ্ছি বা আমরা কোনো একটা বস্তুকে ভেঙে ফেলতে চাচ্ছি। হ্যাঁ, তো কোনো একটা বস্তুকে চিড়ে ফেলতে বা ভেঙে ফেলতে হলে আমাকে নির্দিষ্ট একটা বল দিতে হবে, একটা নির্দিষ্ট ফোর্সে একটা কাঠিকে আমরা ভেঙে ফেলবো। তো সেই ফোর্সটা হইতে পারে ধরো 100 নিউটন। 100 নিউটন ফোর্স দিলে একটা লাঠি ভেঙে যাচ্ছে। 100 নিউটন এটাই হচ্ছে একটা অসহভার বা ব্রেকিং ওয়েট। অসহভার বা ব্রেকিং ওয়েট এটাকে বলা যায় ন্যূনতম যে নির্দিষ্ট ভারের ক্রিয়ায় কোনো বস্তু ভেঙে বা ছিঁড়ে যায়। হ্যাঁ, 100 নিউটন বলতে তুমি 101 দিলেও সেটা ভেঙে যাবে না, সেজন্য বলা হয়েছে ন্যূনতম। 200 দিলেও সেটা ভেঙে যাবে, তাই ন্যূনতম একটা লিমিট ধরা হয়েছে 100 নিউটন। একে ভঞ্জক বার বা অসহবল ও বলা হয়, ভঞ্জকও বলা হয়, দেখছো? আচ্ছা দেখো, এই অসহবারটা শুধুমাত্র কিসের উপর নির্ভর করে? উপাদান প্লাস প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এটা কিভাবে? এটা হচ্ছে এভাবে, দেখো অসহপীড়নকে আমরা ঠিক পি দিয়ে লিখে ফেললাম ধরো। সুতরাং অসহবার এফ ইজ ইকুয়াল টু পি ইন্টু এ হবে না? তো এই এটা একটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল না। এখন তুমি একটা লোহাকে ভাঙতেছ নাকি একটা কাঁচকে ভাঙতেছ, সেটার জন্য আমরা উপাদানকে অ্যাড করছি। উপাদান এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর কিন্তু অসহবার নির্ভর করে। তোমরা বই সুন্দর করে লিখবে। আবার অসহপীড়নটা আমরা পড়ে ফেললাম। অসহবার একক ক্ষেত্রফলে প্রযোজ্য অসহবারকে বলা হয় অসহপীড়ন। ওকে, পীড়ন নির্ভর করে তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর। স্থিতিস্থাপক ক্লান্তি বা ইলাস্টিক ফ্যাটিক, এই বিষয়টা হচ্ছে তুমি যখন ক্রমাগত পীড়নের হ্রাস বৃদ্ধি করতে থাকবা। পীড়নের হ্রাস বৃদ্ধি করার সময় ধরো তুমি একটা রাবার ব্যান্ড নিলা, সেটাকে তুমি টানতেছো। প্রথমে ধরো 100 নিউটন বলে টানতেছো, 10 নিউটন বলে টানতেছো, আবার ধরো 100 নিউটন বলে টানতেছো, আবার 10-এ টানতেছো, আবার 50-এ টানতেছো। এভাবে যখন তুমি একটু পর যখন বলের পরিবর্তন করতে থাকবা, তখন দেখবা কি এটা ধরো 120 নিউটন বল, 120 নিউটন বল সহ্য করতে পারবে। কিন্তু এটা করবে কি, এটা হইতে পারে পরের বার 100 নিউটন বল এটা ছিঁড়ে যাচ্ছে, কারণ তুমি এটাকে টানতেছো, এটাকে তুমি কী করে ফেলছো, এটার স্ট্রাকচারটা তুমি দুর্বল করে ফেলছো। তো এই যে এটা 120 নিউটন বল সহ্য করতে পারে, কিন্তু তুমি এটাকে এত অত্যাচার করছো যেটা ক্লান্ত হয়ে 100 নিউটনে নিজেকে ছিঁড়ে ফেলতেছে, নিজেকে ছিঁড়তে কী করতেছে, অ্যালাউ করতেছে। এখানে এটা 20 নিউটন পরিমাণ নিজের ক্ষমতা কমে ফেলছে না, 20 নিউটন পরিমাণ বল সহ্য করার ক্ষমতা সে ছেড়ে দিয়েছে। এটাই হচ্ছে ক্লান্তি, এটাই হচ্ছে একটা ক্লান্তি। এবং পদার্থের স্থিতিস্থাপকতার ধর্মের কারণে এই ক্লান্তিটাকে বলা হচ্ছে যে এটা হচ্ছে স্থিতিস্থাপক ক্লান্তি, যে বিষয়টা কেলভিন আবিষ্কার করছে। বিজ্ঞানী কেলভিন এটাকে স্থিতিস্থাপক ক্লান্তি বলে অভিহিত করছে, আবিষ্কার করছে বলা হয়নি কিন্তু। আচ্ছা দেখো, এই যে দেখো বল পরিমাপ করে স্থিতিস্থাপক সীমা নির্ণয় করা যায়। স্থিতিস্থাপক সীমা একটা বল, আমি আগে কিন্তু বলছিলাম স্থিতিস্থাপক সীমা হচ্ছে একটা বলের লিমিট। তো এখন এগুলো ক্লিয়ার হইল যে পীড়ন হচ্ছে একটা অসহপীড়ন, একটা পীড়ন বা প্রেশার বা চাপ। এরপরে স্থিতিস্থাপকতা হচ্ছে একটা ধর্ম, স্থিতিস্থাপক সীমা হচ্ছে একটা বল, স্থিতিস্থাপক ক্লান্তি হচ্ছে একটা ঠিক অবসাদগ্রস্ততা, যার কারণে সে তার ক্ষমতা থাকা সত্ত্বেও সে নিজেকেই করে ফেলতেছে, একটু ফ্রি করে ফেলতেছে। এবং তার 120 নিউটন বল সহ্য করার ক্ষমতা সত্ত্বেও সে 100 নিউটন বলের মধ্যেই নিজেকে ছেড়ে দিচ্ছে। এখন দেখো আমরা বিকৃতিতে চলে আসছি। বিকৃতিটাকে বলা হয় কি, দেখো স্ট্রেইন বলা হচ্ছে, STRAIN। হ্যাঁ, আবার আমরা স্প্রেন পড়ছি না জুলজিতে, যেটাকে বলা হয় মস্কানো। মস্কায় কিন্তু লিগামেন্ট। একটা প্রশ্ন চলে আসছে, এটা একটু সলভ করি। কোনো তারকে যদি আমরা কেটে
সমান 2 ভাগে ভাগ করে ফেলি, সমান দুই টুকরা করা হলে তার অসহভার কত হবে? অসহভার কখনো টুকরার উপর নির্ভর করতেছে না। এক্ষেত্রে যদি আমরা এটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এর কোনো পরিবর্তন না ঘটাই, তাহলে আলটিমেটলি ভার পূর্বের মতো থাকবে, পূর্বের ন্যায় থাকবে, কারণ এটা শুধুমাত্র উপাদান নির্ভর। আবার দেখো, যদি প্রস্থচ্ছেদের পরিবর্তন করি তাহলে এ চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা জানি এফ ইজ ইকুয়াল টু কি? পীড়ন গুণ অসহপীড়ন গুণ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এ যদি আমি অর্ধেক করে ফেলি, আলটিমেটলি এই এফটাও কিন্তু অর্ধেক হয়ে যাচ্ছে, তাই না? হাফ হাফ উভয় পক্ষে গুণ দিলাম। সেজন্য এই যে অসহবার কোনো তারকে যদি আমরা 2 টুকরা করে ফেলি, তাহলে সেটার অসহবার পরিবর্তন না হলেও যদি আমি সেটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের পরিবর্তন ঘটাই, তাহলে সেটার অসহবারের পরিবর্তন হবে। আচ্ছা দেখো, বিকৃতি 3 প্রকার: দৈর্ঘ্য বিকৃতি, কিন্তন বিকৃতি এবং আয়তন বিকৃতি। বিকৃতিটা হয় কি? এই যে তুমি ধরো একটা লাঠি এতটুকু নিয়েছিলা, সেটাকে তুমি টেনে এতটুকু করে ফেলছো, এখানে বিকৃত অংশ হচ্ছে এতটুকু তুমি বাড়াইছো, তাই না? তো এই হলুদ বাড়ানো অংশটাকে তুমি পূর্বের অংশটা দিয়ে ভাগ করে দিবা, এই যে লাল অংশটা দিয়ে ভাগ করে দিবা। তো এই লাল অংশটা ছিল 1 মিটার এবং তুমি বাড়াইছো 0.1 মিটার, এটাই হচ্ছে বিকৃতি। সুতরাং তুমি কি লিখতে পারো? দৈর্ঘ্যের পরিবর্তন ডেল এল ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য এল। ঠিক সেমভাবে আয়তনের পরিবর্তন ডিভাইডেড বাই আদি আয়তন বি1। তো এই বিকৃতির একটু স্পেশাল, কিন্তন বিকৃতি, আকার বিকৃতি বা মুসর বিকৃতি বা ব্যবর্তন বিকৃতি বা শিয়ারিং স্ট্রেন, এটা একটু স্পেশাল। এটাকে বলা হয় দৃঢ়তার বিকৃতি, এরকমও বলা যায় এটাকে। এটা আমরা ইনশাল্লাহ একটু পর দেখবো। দেখো, এটা একটু দেখে নিই। কিন্তন বিকৃতির ক্ষেত্রে কিন্তু আমরা কৌণিক একটা মান হিসাব করব। যেমন তুমি একটা ব্লককে এভাবে রাখলা, ব্লককে তুমি এভাবে সোজা সোজা রাখলা, সেটাকে তুমি ঠেলে, হইতে পারে একটা মোটা বই, সেটাকে ঠেলে তুমি এরকম কোণাকার করে ফেলছো। তো সেক্ষেত্রে আমরা কিন্তু কৌণিক বিকৃতি বা কিন্তন বিকৃতিটা পাবো। ঠিক আছে, এটাকে কৌণিক বিকৃতি দ্বারা মাপতে পারবো, এরকম বলতে পারছিলাম। এটাকে আমরা কৌণিক বিকৃতি দ্বারা মাপতে পারবো। আচ্ছা, এখানে কিছুটা আমরা ট্যানের সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। দেখো তো, এই যে দেখো, এখানে এটা যদি হয় থিটা কোণ, তাহলে এই অংশটুকু বিকৃত হয়েছে না? প্রথমে এতটুকু ছিল, এই অংশটুকু হয়েছে, সুতরাং এটা হচ্ছে ডেল এল। হ্যাঁ, এরপরে আমরা এই উচ্চতাটা কিন্তু সব জায়গায় সেম, তাই না? সব জায়গায় সেম। তো এটাকে আমরা ফিক্স করতে পারি, ফিক্সড আর পরিবর্তন হয়েছে পরের অংশটুকু, যেটাকে ওরা কী দিয়ে লিখছে? এটাকে ওরা ডি দিয়ে লিখছে, এবং এই পাশের অংশটাকে বড় ডি দিয়ে লিখছে, যেটাকে লিখছে হচ্ছে দৃঢ়তার বিকৃতি বা কিন্তন বিকৃতি। এটাকে আমরা ট্যান থিটা সূত্র দিয়ে কিন্তু বের করতে পারি। দেখো, ট্যান থিটা সমান কি আছে? লম্ব বা ভূমি। এটা যদি থিটা হয়, তাহলে এটা হবে ভূমি, যেহেতু থিটার সাথে সংশ্লিষ্ট, এটা হবে লম্ব, যেহেতু কোণটা থেকে দূরে আছে, কোণটার সাথে সংলগ্ন না কিন্তু। এখন ট্যান থিটা সমান কি? লম্ব বা ভূমি। লম্ব কোণটা পেয়েছি আমরা এই যে উপরের, যেটাকে ওরা ডি দিয়ে, ছোটো ডি দিয়ে সংজ্ঞায়িত করছে, এবং ভূমিটা হচ্ছে বড় ডি। এভাবে কিন্তু এই সূত্রটা আমরা পেয়ে যাব। আবার বিকৃতি সম্পর্কে সবচেয়ে মজার বিষয় হচ্ছে বিকৃতির কোনো একক মাত্রা নেই, কারণ দৈর্ঘ্যের পরিবর্তনের একক মিটার, দৈর্ঘ্যের একক মিটার কাটা যাচ্ছে। আচ্ছা দেখো, পীড়ন হচ্ছে একটা, প্রথমেই জেনে রাখবে, পীড়ন হচ্ছে একটা প্রেশার, PRESSURE, পীড়ন হচ্ছে একটা প্রেশার। তো পীড়নটা একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে উদ্ভূত বিকৃতি প্রতিরোধকারী বল। এটা বিকৃতি প্রতিরোধকারী বল, কিন্তু কোনো একটা পদার্থকে বিকৃত হওয়া থেকে প্রতিরোধ করতে যে বল, সেটাই হচ্ছে বিকৃতি প্রতিরোধকারী বল, এবং এটা পীড়ন। এটাকে বিকৃতি প্রতিরোধকারী বল বললো, আসলে এটা কি বল? এটার নামের সাথে বল থাকলেও এটা কিন্তু একটা প্রেশার। তো এটা একক ক্ষেত্রফলে উদ্ভূত, তো সেজন্য আমরা কি করবো? দেখো, আমরা একক ক্ষেত্রফলে উদ্ভূত বিকৃতি প্রতিরোধকারী বল ডিভাইডেড বাই একক ক্ষেত্রফল, এখান থেকে আমরা পেয়ে যাব পীড়ন, প্রেশার। তো পীড়নের সাথে চাপের সব কিছু অ্যাপ্লিকেবল। তুমি চাপের মতো করে এখানকার পেয়ে যাবে, একক পেয়ে যাবে, বলের জন্য একক নিউটন, চাপের জন্য মিটার স্কয়ার, নিউটন পার মিটার স্কয়ার, এবং মাত্রা পেয়ে যাবা ml T⁻², উপরে L², এভাবে পেয়ে যাবা ml 1
টি ইনভার্স টু, এরকম একটা মাত্রাও তুমি পেয়ে যাবা। এখন দেখো পীড়ন কত প্রকার হতে পারে। পীড়ন ঠিক 3 প্রকার: দৈর্ঘ্য, আকার, আকারের ওই সবগুলো নামে তুলব, আকার, কৃন্তন, মুচড়, ব্যাবর্তন, দৃঢ়তা, এরকম সবগুলো বলতে পারো। এবার হচ্ছে আয়তন পীড়ন, এগুলো আসলে তোমরা পারবা। আমরা এগিয়ে যাই। একক মাত্রা কিন্তু আমি দেখাইছি, তাই না? এটা খুব 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 গুরুত্বপূর্ণ। আচ্ছা দেখো, এখন একটা ম্যাথ চলে আসছে। কোনো তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রে যদি 1 মিলিমিটার স্কয়ার হয়, তখন মিলিমিটারে রাখবে না ভাই, পরীক্ষায় এটা মিটারে চলে আসবে। 1 মিলি, আচ্ছা 1 মিটার সমান 1000 না, তাহলে 1 মিলিমিটার সমান হচ্ছে 10⁻³ মিটার। যেহেতু মিলিমিটার স্কয়ার আছে, মিটার স্কয়ার বর্গ করে দিলাম, 10⁻6 মিটার স্কয়ার লিখা যায় এটা। অসহবার 40 কেজি। অসহ পীড়ন কত? পীড়ন একটা প্রেশার, P = বল ডিভাইডেড বাই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। বল কত হচ্ছে 40 গুণ আমরা 10 ধরি, 10 mg, এভাবে লিখে দিই, P = mg ডিভাইডেড বাই a। তো একে আমরা কি লিখতে পারি 10⁻6, তাহলে এটাকে আমরা লিখতে পারি 400 গুণ 10⁻6, অর্থাৎ 4 × 10⁻4 নিউটন পার মিটার স্কয়ার, এরকম আমরা লিখতে পারি। ওকে, আচ্ছা দেখো হুকের সূত্র। হুকের সূত্র তো আমাদেরকে কি বলতে যাচ্ছে? হুকের সূত্র স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক, এই কথাটা বলা হচ্ছে। স্থিতিস্থাপক সীমার মধ্যে এই শর্তটা খেয়াল রাখবা, পীড়ন তার বিকৃতির সমানুপাতিক। দেখো তো, পীড়ন ইজ প্রপোর্শনাল টু বিকৃতি, এভাবে বলতে হবে। বিকৃতি ইজ প্রপোর্শনাল টু পীড়ন কখনো বলবা না, পীড়ন বিকৃতির সমানুপাতিক, এটা খেয়াল রাখবে। এরপরে দেখো এখান থেকে কি লেখা যায়, দেখো তো, পীড়ন বিকৃতির সমানুপাতিক, তাহলে একটা ধ্রুবক দিয়ে এদেরকে সমান লিখে দেওয়া যায়। তো এই ধ্রুবকটা এক পাশে রাখলে বিকৃতির নিচে চলে যাবে, পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি সমান হচ্ছে একটা ধ্রুবক। এই ধ্রুবকটা থেকে আমরা স্থিতিস্থাপক গুণাঙ্ক এর ধারণা পাবো। তো এই লাইনটা একটু খেয়াল রাখবা। স্থিতিস্থাপক গুণাঙ্কের মান সবসময় পদার্থের প্রকৃতির উপর এবং তাপমাত্রার উপর নির্ভর করে। তাপমাত্রা বাড়লে এর মান হ্রাস পায়, এই ব্যাখ্যাটা আমি তোমাকে অনেক বড় করে দিতে পারি। তাপমাত্রা বাড়লে এর মান হ্রাস পাচ্ছে। একটা লোহাকে যদি তুমি তাপ দিয়ে ফেলো, তাহলে দেখবে এটা একটু নরম নরম হয়ে যাবে এবং এটাকে তুমি সহজে পাকাই ফেলতে পারতেছো। লোহা পাকানোর জন্য এই বিধিটা কিন্তু অ্যাপ্লাই করা হয় কিছু ক্ষেত্রে। ওকে, চলো, এগুলো লাগবে না। আমরা স্থিতিস্থাপক গুণাঙ্কতে চলে আসি। স্থিতিস্থাপক গুণাঙ্ক ছিল পীড়ন এবং বিকৃতির অনুপাত, এবং আমরা পড়ে আসছি না, এটা শুধুমাত্র উপাদানের উপর নির্ভর করে এবং তাপমাত্রার উপর নির্ভর করে। কিন্তু তোমাকে প্রশ্ন করতে পারে যে তুমি দুইটা পদার্থের দুইটা ভিন্ন প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এদের কিন্তু ভিন্ন ভিন্ন, দুইটা পদার্থের ভিন্ন ভিন্ন, অর্থাৎ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ভিন্ন ভিন্ন, এদের দৈর্ঘ্যও ভিন্ন। তো বলবে হচ্ছে এদের স্থিতিস্থাপক গুণাঙ্ক ইয়ংয়ের গুণাঙ্কের অনুপাত কত। তুমি দেখবে ইয়ংয়ের গুণাঙ্কের অনুপাত কিন্তু একই হবে, 1 হবে, কারণ উভয়ের স্থিতিস্থাপক গুণাঙ্ক তো একই, তাই না? যদি দুইটা কী নাও, ইস্পাতের তার নাও, ইস্পাতের বা তামার বা লোহার, যেটারই দুইটা তার নাও না কেন, উভয়ের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ভিন্ন, দৈর্ঘ্য ভিন্ন, কিন্তু আলটিমেটলি এদের ইয়ংয়ের গুণাঙ্ক সেম, এদের আয়তন গুণাঙ্ক হয়তো সেম, বুঝতে পারলো? সরি, আয়তন গুণাঙ্ক সেম হবে না কিন্তু, দুঃখিত, কারণ আয়তন গুণাঙ্ক প্রস্থচ্ছেদের সাথে সাথে পরিবর্তন হবে। এখন দেখো স্থিতিস্থাপক গুণাঙ্ক কিন্তু তাপমাত্রার ব্যস্তানুপাতিক, এবং এটা মেডিকেল আসার প্রশ্ন। এটা অবশ্যই একটি স্কেলার রাশি, মনে রাখবা। সকল গুণাঙ্ক স্কেলার এক্সেপ্ট কিসের গুণাঙ্ক, মনে আছে? সান্দ্রতা গুণাঙ্ক কিন্তু ভেক্টর। সকল গুণাঙ্ক স্কেলার এক্সেপ্ট সান্দ্রতা গুণাঙ্ক। অবশ্যই এটা পীড়নের মাত্রা সমান, কারণ বিকৃতি মাত্রাহীন। দেখো বিকৃতি যেহেতু মাত্রাহীন, পীড়নের মাত্রা যেটা mL ইনভার্স 1 T ইনভার্স 2, এটা কিন্তু স্থিতিস্থাপক গুণাঙ্কেরও মাত্রা। এটা এখানে লিখে রাখি যে কিসের গুণাঙ্ক ছিল যেন, সান্দ্রতা গুণাঙ্ক। সান্দ্রতা গুণাঙ্ক ভেক্টর, অন্য সব গুণাঙ্ক কিন্তু স্কেলার। আরেকটা এই একটু খেয়াল করো তো, আদর্শ দৃঢ় বস্তুর জন্য ইয়ংয়ের গুণাঙ্ক কিন্তু ইনফিনিটি। এটা কেন? এটা আমি তোমাকে বলে দিব, অবশ্যই বলে দিব। ইয়ংয়ের গুণাঙ্ক y = একটু পরে তুমি পাবা f ডিভাইডেড বাই a বড় L ডিভাইডেড বাই ছোটো L, এরকম একটা সূত্র তুমি পাবা। তো দেখবা এটা যদি একটা পূর্ণ দৃঢ় বস্তু, আদর্শ দৃঢ় বস্তু হয়,
তোমাকে যত বল প্রয়োগ করো না কেন, এটাকে তুমি কি এটাকে করতে পারবা, ভেঙে ফেলতে পারবা, ছিঁড়ে ফেলতে পারবা? কখনো না। সুতরাং এক্ষেত্রে এফটা হয়ে যাচ্ছে ইনফিনিটি বা অসীম। আবার এ যত বড়ই হোক না কেন, অসীমকে যদি তুমি যা দিয়ে ভাগ দিবে কেন, ফলাফল তুমি পাবো অসীম। তো এই জন্যই হয়ে যাচ্ছে ইয়ংয়ের গুণাঙ্ক পূর্ণ দৃঢ় বস্তুর জন্য অসীম। নিজের মতো করে একটু লিখে নাও, পেয়ে গেল। এই যে এককটা অবশ্যই চাপের মতো, প্যাসকেল। এই যে দেখো প্যাসকেল, এটাও আছে। আচ্ছা দেখো, গুণাঙ্ক কিন্তু 3 প্রকার: ইয়ংয়ের গুণাঙ্ক, দৃঢ়তার গুণাঙ্ক। এটা শুধু কঠিন পদার্থের বৈশিষ্ট্য, কারণ একটা কঠিন পদার্থকে তুমি ব্লক আকারে রাখতে পারবে। এটার উপর দিক থেকে একটা প্রেশার দিবা, এটা এরকম ভাগ হয়ে যায়, একটু বাঁকা হয়ে যাবে। এখানে তুমি একটা কি পেলা একটা পরিবর্তন পেলে। তো এটা একমাত্র কঠিন পদার্থের দ্বারাই কিন্তু সম্ভব। আয়তন গুণাঙ্ক সকল পদার্থের সম্ভব, কারণ তুমি একটা বায়বীয় পদার্থের আয়তন পাবা, কঠিনের আয়তন পাবা, একটা তরল পদার্থেরও আয়তন পাচ্ছ। মনে থাকবে গুণাঙ্ক এখানে, এগুলো আমি বারবার লিখছি, তুমি ওই বই লিখে লিখে প্র্যাকটিস করো। আবার মজার বিষয় হচ্ছে চাপ, পীড়ন, এই যে ইয়ংয়ের গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক, সবগুলার মাত্রা কিন্তু সেম। এটা এই মাত্রাটা। চলো আমরা সামনে এগোতে থাকি। পূর্ণ দৃঢ় বস্তু, এটা ইসাক স্যারের বইয়ের প্রশ্ন। আচ্ছা, এই ম্যাথটা আমরা করতে চেষ্টা করি। প্রযুক্ত বল কত? একটা তারের দৈর্ঘ্য যদি হয় 1 মিটার, প্রস্থচ্ছেদের হয় 1, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 মিটার স্কয়ার। এটা আমি বের করছিলাম না, 10⁻6 মিটার স্কয়ার একটু আগেই। তো ইস্পাতের তার যার দৈর্ঘ্য 10% বৃদ্ধি করতে হবে, অর্থাৎ L1 যদি হয়, আচ্ছা L1 যদি হয় আদি দৈর্ঘ্য, তাহলে L2 হবে হচ্ছে L1 প্লাস L1 ইন্টু 0.1। ঠিক আছে? তো আলটিমেটলি পরিবর্তনটা হবে হচ্ছে 10%। তো পরিবর্তন 10%, L1 ইন্টু 0.1, 0.1 মানে 10%। কীভাবে এটাও দেখাতে হবে, 10 ডিভাইডেড বাই 100, 0.1। তো আমি এভাবে লিখে ফেলি। আচ্ছা দেখো, এটার ইয়ংয়ের গুণাঙ্ককে আমরা জানি না। ইস্পাতের ক্ষেত্রে 20 ইন্টু 10⁻10, এটা হচ্ছে ওয়াই। আমরা জানি ওয়াই ইজ ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই এ, বিগ এল ডিভাইডেড বাই স্মল এল। এখান থেকে আমরা লিখতে পারি এফ ইজ ইকুয়াল টু ওয়াই এ এল ডিভাইডেড বাই বড় এল, তাই না? এখান থেকে আমরা একটু নিচে চলে আসি, এটা করার জন্য আমরা একটু নিচে চলে আসি। ওয়াই সমান কী পেয়েছি, 20 ইন্টু 10⁻10 পেয়েছি। এ সমান পেয়েছি 10⁻⁻6, ওয়াই এ স্মল এল সমান পেয়েছি 10⁻⁻2, অর্থাৎ 0.1। এটাকে এভাবে লেখা যায়। এরপর আমরা বড় এল সমান পেয়েছি কি, বড় এল সমান লিখতে হবে না, কাটা যাচ্ছে। এখান থেকে আমরা পাবো, দেখো 4 আরও 2 বার যায়, 2 ইন্টু 10⁻, কত হয় কথা, এখানে আমি একটা বিষয় মনে হয় মিস করছি, চার দৈর্ঘ্য এত এত এত, ওকে প্যারা নেই, মিস করে নেই, ঠিক আছে। 2 ইন্টু 10⁻, আর চলে যায় 2/3। এইটা হবে আনসার আশা করছি, একটু মিলিয়ে নিন। পীড়ন বিকৃতির গ্রাফের ক্ষেত্রফল কী হবে এখন দেখো তো। আচ্ছা, পীড়ন এবং বিকৃতি একে অপরের সমানুপাতিক, তাই না? এদিকে যদি হয় পীড়ন, যদি পীড়ন বাড়তে থাকে আস্তে 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 বিকৃতিও বাড়তে থাকবে। এদিকে যদি হয় বিকৃতি, তো এটাই হচ্ছে গ্রাফ। এবং এই দিক থেকে আমরা পাবো হচ্ছে ঢাল, না ঢাল, এখান থেকে আমরা পাবো ঢাল, এমন হচ্ছে ডেল পীড়ন ডিভাইডেড বাই ডেল বিকৃতি। তো পীড়ন আর বিকৃতির অনুপাত কী ছিল? পীড়ন আর বিকৃতির অনুপাত ছিল কিন্তু ইয়ং এর গুণাঙ্ক অথবা স্থিতিস্থাপক গুণাঙ্ক। তো গ্রাফের আমি একটু করে ফেলছি, উল্টাটা দেখাই ফেলছি। গ্রাফের ঢাল হবে হচ্ছে এরকম, আর ক্ষেত্রফলটা কি হবে? ক্ষেত্রফল কি দেখো তো তুমি, এটা ক্ষেত্রফল না? তো এই ক্ষেত্রফলটাকে তুমি এভাবে বের করতে পারো, হাফ ইন্টু ভূমি মানে হচ্ছে বিকৃতি, গুণ উচ্চতা মানে হচ্ছে পীড়নটা উপরের দিকে দেখাচ্ছে না, পীড়ন। তো হাফ ইন্টু পীড়ন গুণ বিকৃতি। এটা একটা সুন্দর সমীকরণ। এটা হচ্ছে একক আয়তনে সঞ্চিত শক্তি, একক আয়তনে সঞ্চিত শক্তি, এটা হচ্ছে একক আয়তনে সঞ্চিত শক্তি। খেয়াল রাখবে, ইন্টেলেকচুয়াল প্রশ্ন কয়েকটা, এই ম্যাথগুলো করার চেষ্টা করবা।
ওকে, পূর্ণ এখন থেকে ওগুলো আমি এখানে আবার লিখছি, পূর্ণদৃঢ় বস্তু কাঁচ, ইস্পাত। স্থিতিস্থাপক সীমা বেশি হচ্ছে ইস্পাত ও হীরার। এই ম্যাথটা তোমাদের হাতে তুলে দিও, এটা তোমরা করে দেখবা। 1 সেন্টিমিটার স্কোয়ার হলে কি লিখতে হবে? 10⁻⁻⁴ মিটার স্কোয়ার লিখতে হবে কিন্তু। চলো আমরা আরও আগাই। এই যে কঠিন পদার্থের তিনটা গুণাঙ্ক আছে, তরল ও গ্যাসের জন্য শুধু আয়তন গুণাঙ্ক আছে। দেখো দৃঢ়তার গুণাঙ্ক আবার লিখছি যে তাপমাত্রার ব্যস্তানুপাতিক, গুণাঙ্কগুলো তাপমাত্রার ব্যস্তানুপাতিক। এক্ষেত্রে না সবচেয়ে মজার বিষয় হচ্ছে তোমরা দেখে আসছিলা এই টিটাটা আমি তোমাদেরকে দেখাছিলাম। হ্যাঁ, টেন টিটার মান যখন টেন টিটা মান এবং টিটার মান সমান হয়ে যায় যদি কোনটা খুব ছোট হয়, কোনটা যদি খুব ক্ষুদ্র হয়, খুব ক্ষুদ্র হয়। তবে তোমাদের আসলে অনেক কিছু এক্সট্রা জিনিস জেনে রাখতে হয় এটা একটা চ্যাপ্টার বোঝার জন্য। কী করে বলি, সেটা দেখো কিন্তন বিকৃতিকে একটা কোণ দিয়ে প্রকাশ করে ফেলছে শুধুমাত্র। এই কোণটা ছিল কি d/d না? দেখো আয়তন গুণাঙ্ক, তোমরা এখান থেকে এই সমস্ত সূত্রটা আনতে ভয় পাও। এই যে f/a/t/টা, তো টিটা যেহেতু একমাত্র নিচে আছে, এটাকে আমরা যখন ভাগ করবো তখন কি পাবো? f/a ইন্টু এটা নিচে আছে, এটাকে এভাবে পাবো না, 1/t পাবো না এরকম। তো f/a/θ এভাবে কিন্তু এই সূত্রটা আনে। আয়তন গুণাঙ্ককে কি বলা হয়? অসংনম্যতা বলা হয়। এবং আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি হচ্ছে সংনম্যতা। এটা হচ্ছে অসংনম্যতা, এটার বিপরীত রাশি সংনম্যতা। দেখো আয়তন গুণাঙ্ক কিন্তু আয়তন গুণাঙ্ক সকল পদার্থের বৈশিষ্ট্য, সকল পদার্থ হতে পারে কঠিন, তরল, বায়বীয়। কতবার বলতেছে আমাদেরকে, জাস্ট একটু মনে থাকার জন্য। এই যে কোনো আয়তন গুণাঙ্কটা ছিল হচ্ছে এই যে এভাবে একটা বস্তু চারিদিক থেকে বল প্রয়োগ করে এটাকে আয়তন বাড়ানো হচ্ছে, কিন্তু সেজন্য এটা ছিল অসংনম্যতা। এখন যদি তুমি একটি উল্টা কাজটা করো, চতুর্দিক থেকে বল প্রয়োগ করে কী করে এটাকে সংকুচিত করো, সেক্ষেত্রে যে গুণাঙ্কটা পাবো সেটা হচ্ছে সংনম্যতা বা কম্প্রেসিবিলিটি। কম্প্রেসিবিলিটি এক্ষেত্রে আয়তন অবশ্যই কমে যাবে। এখন দেখো গ্যাসকে তুমি সহজে কী করতে পারো? সংকুচিত করতে পারো না, তাই গ্যাসকে বলা হয় উচ্চ সংনম্য। এভাবে লিখলেও তোমরা কিছু বুঝবে না। উচ্চ সংনম্য প্রবাহী, গ্যাসকে বলা হয় উচ্চ সংনম্য প্রবাহী। তো আয়তন গুণাঙ্ককে দেখো ঠিক বিপরীত করে দিচ্ছে, c=1/k। কে হচ্ছে আয়তন গুণাঙ্ক, কে এর বিপরীত রাশি। এগুলো তুমি এভাবে মনে রাখতে পারো। এই যে দেখো ই লো নি তা আ, ইলোনি এই তিনটাই হচ্ছে সমমানের। দেখছো 20 × 10⁻10, 10⁻10টা সবসময় আছে, তুমি 20টা খেয়াল রাখো। এককটা তোমাকে জানতে তো অবশ্যই হবে। তা আ, তা 13, তা 13, অ্যালুমিনিয়াম 7, আশা অ্যালুমিনিয়াম 7, এভাবে খেয়াল রেখে দাও। ইলোনি তা আশা, ইলোনি তা আশা, ইলোনি তা আশা, এগুলো খেয়াল রাখলে না। ইলোনি সবগুলো 20 20 20, তা 13, আশা 7, এভাবে খেয়াল রেখে দাও। ওকে, আর কিছু জানার প্রয়োজন নাই রে, এইটা মেডিকেল আসছে প্রশ্ন, সেজন্য একটু দেখালাম। এখন দেখো স্থিতিস্থাপক শক্তি, স্থিতিশক্তি। আচ্ছা, আমরা অনেকগুলো শক্তির কথা কিন্তু জানি। দেখো যখন স্থিতিস্থাপক অর্থাৎ তুমি একটি স্প্রিংয়ের জন্য চিন্তা করবা, তুমি স্প্রিংয়ের W= কি লেখো? হাফ Fx² লেখো না? আবার সেম W= তুমি কি লেখো? mgh লেখো না? তো এক্ষেত্রে W is proportional to h, অভিকর্ষজ ত্বরণ আছে এখানে দেখো। এবং এক্ষেত্রে W is proportional to x² স্থিতিস্থাপকতার ক্ষেত্রে। আবার এক্ষেত্রে তুমি বল F সমান কি লেখো? F = -kx লেখো না? এখানে দেখো তো এটা মিলে গেল কিনা, F is proportional to -x। আবার এক্ষেত্রে তুমি কি লেখো? F is equal to mg লেখো না? সরি, এভাবে লিখো কিন্তু এখানে F is equal to m1 m2 g /d² লেখো না, দূরত্ব। তো এখানে দূরত্বের সাথে সম্পর্কটা হচ্ছে এরকম, F is proportional to 1/d², একটু খেয়াল রাখবে। এখন আমরা এক্ষেত্রে না আরেকটা কি পেয়ে যাই, দেখো অনেক কষ্ট করে এখানে কৃতকাজের সমীকরণ হচ্ছে এটা। আমি তোমাকে বলবো এত কিছু না দেখে, এত কষ্ট না দেখে তুমি খেয়াল রাখো। আমরা W = Fs জানি না, W = Fs। তো এখানে আমরা W F × B, মানে একটা বস্তু এতটুকু ছিল সেটাকে দৈর্ঘ্য পরিবর্তন করে এতটুকু করে ফেলা হয়েছে, টেনে এতটুকু করে ফেলা হয়েছে।
তো এখানে এই জায়গাটা বাড়ছে না, এটাকে আমরা ডেল এল দিয়ে লিখি না, ডেল এল এতটুকুতে স্মরণ করছে, এখানে এখানে স্মরণের জায়গায় আমরা ডেল এলটা লিখে দিব, সরি এখানে আমরা ডেল এলটাই লিখব, স্মরণের জায়গায় ডেল এলটাই লিখব, অথবা এটাকে ছোটো এল লিখলেও হয়ে যায়, ঠিক আছে, এটাকে ছোটো এল দিয়েও লেখা যায়। আমরা সম্মানার্থ, এটা যেহেতু স্থিতিস্থাপকতা, এটার জন্য সম্মানার্থে আমরা একটা হাফ এনে দিব, এবং এটাই হচ্ছে কৃতকাজের সমীকরণ। তো এখন দেখো, এখান থেকে তোমাকে কিছু জিনিস আমার দেখানো আছে, আমি সেজন্য এখানে খালি রাখছি ডব্লিউ ইজ ইকুয়াল টু হাফ, এফের জন্য আমরা কী লিখছি, প্রযুক্ত বল রাখছি, এবং এসের জন্য আমরা কী লিখছি, ছোটো এলটা রাখছি। তো এখান থেকে আমরা কী লিখতে পারি, হাফ ইন্টু, আচ্ছা দেখো আমি আরেকটা জিনিস আনবো পাশ থেকে, ওয়াই ইজ ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই এ, পিডন ডিভাইডেড বাই বিকৃতি ছিল না, এল ডিভাইডেড বাই ছোটো এল, এরকম শিখছি না আমরা। এখান থেকে আমরা যদি এফ সমান কী লিখতে চাই, এফ ইজ ইকুয়াল টু ওয়াই এ এল ডিভাইডেড বাই বিজ্ঞান, এভাবে লিখতে পারি না, আমি এফ সমান লিখে ফেললাম ওয়াই এ স্মল এল ডিভাইডেড বাই বিজ্ঞান ইন্টু স্মল এল সমান হাফ ইন্টু ওয়াই এ স্মল এল স্কোয়ার ডিভাইডেড বাই বিজ্ঞান। এটা হচ্ছে কৃতকাজ বা স্থিতিশক্তি, তুমি যাই বলো, কৃতকাজ স্থিতিশক্তি সব কিছু। কিন্তু এটাকে আমরা বলতে পারি, এখান থেকে আমরা আরও বের করতে পারি। দেখো তো, তুমি যদি একক আয়তনে সঞ্চিত বা স্থিতিশক্তি বা বিভব শক্তি, সেভ হচ্ছে রে, বিভব শক্তি বের করো, তাহলে তুমি কীভাবে, তাহলে তোমাকে নিশ্চয়ই এই ডাব্লিউকে একটা এ দিয়ে ভাগ করে দিতে হবে, সরি এ দিয়ে না রে, বি দিয়ে ভাগ করতে হবে, মোট আয়তন দিয়ে ভাগ করতে হবে, তাহলে তুমি পেয়ে যাবে একক আয়তন। বি আয়তনে মোট কাজ ডাব্লিউ, সুতরাং একক আয়তনে কাজ ডাব্লিউ ডিভাইডেড বাই বি, এরকম পেয়ে যাবে না। তো তুমি ভিকে কি লিখতে পারো, ধরো এই যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল গুণ উচ্চতা, এ ইন্টু এই যে এটাকে আমরা কি লিখি, এল লিখলাম। তো ভি ইজ ইকুয়াল টু, আমরা ভিকে সরাই আমরা লিখবো ডাব্লিউ ডিভাইডেড বাই এ বিগেল, মানে আমরা ডাব্লিউ সমান কী পেয়েছিলাম, হাফ ওয়াই এ স্মল এল স্কোয়ার ডিভাইডেড বাই বিগেল ইন্টু, এখানে এটা পুরোটাই হচ্ছে দ্য ভ্যালিউ অফ ডাব্লিউ, এল বাকি থেকে গেল না, এই এলকে আমরা এখানে বসানো, এ বিগেল, এ কাটা গেল, থাকবে হচ্ছে হাফ ওয়াই ছোটো এল স্কোয়ার ডিভাইডেড বাই বড় এল স্কোয়ার। হ্যাঁ, এটা এভাবে খেয়াল রাখতে পারো। দেখো, তুমি একটা ছোটো এল পাচ্ছ, একটা বড় এল পাচ্ছ, এটা বড় ভাই না, এটা ছোটো ভাই। তো তুমি যদি তুমি আর তোমার ভাই একসাথে আসো, একজনকে কোলে নিতে হচ্ছে, সচরাচর বড় ভাই ছোটো ভাইকে কোলে নেবে, তাই না? ও দেখো, বড় ভাইয়ের উপরে আছে ছোটো ভাই, এরকম করে এটা খেয়াল রেখে দিতে পারো। এবং উভয়ের সাথে কিন্তু কি আছে, স্কোয়ার আছে। তো এটা আসলে একটা পরীক্ষায় ডিরেক্ট অনুশীলনী এমসিকিউ আছে, একক আয়তনে সঞ্চিত শক্তি ওয়াই এল স্কোয়ার ডিভাইডেড বাই এল স্কোয়ার, তোমাকে এই বিষয়টা দাগাতে হবে। আর আরও কিছু বিষয় ক্লিয়ার করে দিই। এটা হচ্ছে একক আয়তনে সঞ্চিত শক্তি, এটাকে U1 মিটার কিউব আকারে লেখা হয়। আবার কৃতকাজ ডাব্লিউ ইজ ইকুয়াল টু, তুমি লিখতে পারো হাফ এফ এল, আবার এটাকে লিখতে পারো হাফ ইন্টু সরি, এটাকে তুমি এভাবে লিখো। তুমি এরপরে একক আয়তনের সঞ্চিত শক্তিটাকে তুমি অন্য একভাবে লিখতে পারো। এটাকে তুমি আরও লিখতে পারো হাফ ইন্টু পীড়ন গুণ বিকৃতি। কীভাবে প্রশ্ন যাচ্ছে অন্তরে, এটা কেন হলো হাফ, আচ্ছা পীড়ন সমান কী লিখো, পীড়ন সমান এফ ডিভাইডেড বাই লিখতে পারো না, বিকৃতি সমান এল ডেল স্মল এল ডিভাইডেড বাই বিগেল লিখতে পারো না। এখন এখান থেকে যদি তুমি ম্যাথটা সম্পূর্ণ করো, তুমি যদি এখানে এফ বাই এ এর মান বসিয়ে দাও, তাহলে তুমি কী ব্যাপার। এখন দেখো তো, আমি এফ বাই এ এর মান বের করি একটা কালার দিয়ে, জানি ওয়াই ইজ ইকুয়াল টু এফ বাই এ স্মল এল ডিভাইডেড বাই বিগেল। তো এফ বাই এ সমান কি, শুধুমাত্র এফ বাই এ সমান হচ্ছে ওয়াই ইন্টু বিগেল ডিভাইডেড বাই, এই কোনো সাথে আস্তাগফিরুল্লাহ এরকম না, কিন্তু
ওয়াই ইন্টু স্মল এল ডিভাইডেড বাই বিগ এল। তুমি যদি শুধুমাত্র এই পাশে এটা রেখে এটা এই পাশে নিয়ে যাও তাহলে কী হবে, এখান থেকে মুছে যাবে, এল স্মল এল ডিভাইডেড বাই বিগ এল হবে। তো ওয়াই এল ডিভাইডেড বাই এল এরকম হবে। হ্যাঁ, ওয়াই এল ডিভাইডেড বাই এল তুমি এখানে রিপ্লেস করে দাও, তুমি এখানে রিপ্লেস করো হাফ ইন্টু ওয়াই স্মল এল ডিভাইডেড বাই বিগ এল ইন্টু স্মল এল ডিভাইডেড বাই বিগ এল। তুমি কী পেয়ে যাচ্ছ, হাফ ইন্টু ওয়াই স্মল এল স্কোয়ার ডিভাইডেড বাই বিগ এল স্কোয়ার। দেখো তো, তুমি এইভাবেও কিন্তু লিখতে পারো, এটাও কিন্তু একক আয়তনে সঞ্চিত শক্তির সমীকরণ। কোনটা কোনটা লিখে নাও, প্রথমে তুমি এই সমীকরণটা লিখো, এরপরে তুমি এই সমীকরণ এই দুটো একসাথে লিখে রাখো, আর তুমি এইটা আলাদা করে লিখে রাখো, এটা এবং এটা আলাদা করে লিখে রাখো। এই দুইটা একই এবং এই দুইটা একই। আলহামদুলিল্লাহ, অনেক কিছু পড়া হয়ে যাচ্ছে রে। চলতে থাকুক পড়াশোনা। দেখো, স্প্রিং তৈরিতে ইস্পাত ব্যবহার করা হবে। স্প্রিং ইস্পাত খেয়াল রাখতে পারো। ইস্পাতের নমনীয়তা অনেক বেশি, নমনীয়তা মানে কি, ইলাস্টিসিটি ছিল, যদিও প্লাস্টিক বলা হয়, কিন্তু এখানে কনফিউশনে না ফেলি তোমাদেরকে। দেখো, বল ধ্রুবকের মান কিসের উপর নির্ভর করে? স্প্রিংয়ের অবশ্যই একটা বল ধ্রুবক আছে, আমরা কিন্তু বল ধ্রুবক করতেছি। বল ধ্রুবকের মান নির্ভর করবে স্প্রিংয়ের গঠন এবং উপাদানের প্রকৃতির উপর, এবং স্প্রিংয়ের গঠনের উপর। এবার উপাদান ধরো তুমি একটা লোহা দিয়ে একটা স্প্রিং বানাচ্ছ, হ্যাঁ, এবার গঠন তুমি এভাবে করছো, স্প্রিংটাকে তুমি একটু ঘন করে করছো, আবার স্প্রিংটাকে তুমি কম ঘন করে করছো। সো এটাই হচ্ছে স্প্রিংয়ের গঠন। স্প্রিংয়ের গঠনের উপর কিন্তু এটা নির্ভর করতেছে যে বল ধ্রুবক কত হবে। এখন বল ধ্রুবকটা কী চলে আসি, হ্যাঁ, বল ধ্রুবকের যদি তুমি সূত্রটা মনে রাখতে পারো, বল ধ্রুবক কে ইজ ইকুয়াল টু হচ্ছে এফ বাই এক্স। এটা অনেকটা এরকম, আমরা এফ ইজ ইকুয়াল টু কে এক্স পড়তাম না স্প্রিংয়ের ক্ষেত্রে বল, তো এই কেটাকে তুমি এক পাশে নিয়ে আসলা, এফ বাই এক্সকে অন্য পাশে রাখলা, তো এই কেটাই হচ্ছে বল ধ্রুবক। এখন তুমি এখান থেকে বের করে ফেলতে পারবা যে স্প্রিংয়ের একক এটা, এই এক্স যদি 1 হয় তাহলে এফ ডিভাইডেড বাই 1 ইজ ইকুয়াল টু এফ, এবং এখানে তুমি লিখতে পারো কে ইজ ইকুয়াল টু এফ, তাই না? তো স্প্রিংয়ের একক পরিমাণ দৈর্ঘ্যের পরিবর্তন ঘটাতে যে পরিমাণ বল প্রয়োগ করতে হয়, অথবা স্প্রিং যে পরিমাণ বল কী করে, প্রত্যয়নী বল হিসেবে সৃষ্টি করে, সেটাই হচ্ছে কি এই বল ধ্রুবকটা। এক্স সমান 1 হলে কে ইজ ইকুয়াল টু এফ, স্প্রিংয়ের একক সরণ ঘটাতে যে বল প্রয়োগ করতে হবে সেটাই হচ্ছে বল ধ্রুবক। ওকে, তো এই বল ধ্রুবকের মাত্রা দেখো, তুমি এফ এর মাত্রাকে তুমি এল দিয়ে ভাগ করে দিলা, তাহলে এম টি ইনভার্স 2 এটা থাকতেছে। মজার বিষয়, বল ধ্রুবকের সাথে আর অনেক কিছু মাত্রা মিলে যাবে। তুমি সামনে দেখতে থাকো, বল ধ্রুবকের সাথে কিন্তু পৃষ্ঠ টানের এবং পৃষ্ঠ শক্তির মাত্রা মিলে যাবে। আমরা এ পর্যন্ত কিসের একক মাত্রা সেম পেয়েছি, প্রেসার, পীড়ন, এরপরে স্থিতিস্থাপক গুণাঙ্ক কে পি এন, ঠিক আছে, কে ওয়াই এন, এগুলো সবগুলার মাত্রা পেয়েছি আমরা চাপের মাত্রা, এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2 এরকম। এরপরে আমরা পাচ্ছি বল ধ্রুবক, এরপরে পৃষ্ঠ টান, পৃষ্ঠ শক্তি, সবগুলার মাত্রা পাচ্ছি আমরা এম এল ইনভার্স এম টি ইনভার্স 2, তাই না? এরকম পাচ্ছি না, এম টি ইনভার্স 2। ইয়েস, এখানে আমি ভুল বলছিলাম, ইস্পাতের অনমনীয়তা অনেক বেশি হবে। এখন ক্লিয়ার হলো বিষয়টা, মানে আমার কেন বোঝামি মনে হচ্ছিল, এটা অনমনীয়তা হবে, ইস্পাতের অনমনীয়তা অনেক বেশি, তাই ইস্পাত ব্যবহার করা হয় স্প্রিং তৈরিতে। আবার লিখলে রাখলো তোমাদের জন্য। আচ্ছা দেখো, স্প্রিংয়ের সমবায়টা রোধের বিপরীত ভাই। রোধ R1 R2 দুইটা যদি রোধ সমান্তরালে থাকে তাহলে আমরা কি লিখতাম, 1/R1 1 প্লাস 1/R2 লিখতাম না? তো এখানে স্প্রিংয়ের ক্ষেত্রে এটা ঠিক বিপরীত বসাই দিব। আর এই সূত্রটা একটু খেয়াল রাখবে, এটা কিসের জন্য হবে তাহলে দেখো তো, এটা হবে হচ্ছে, দেখো সমান্তরালের সূত্র অ্যাপ্লাই করতেছে না, এটা হবে রোধের জন্য সমান্তরালের, কিন্তু স্প্রিংয়ের জন্য শ্রেণীর, স্প্রিংয়ের শ্রেণীর কানেকশন, রোধের সমান্তরাল কানেকশন।
ঠিক এখানে দেখো স্প্রিংয়ের সমান্তরাল সমবায়ে আমরা জাস্ট স্প্রিংয়ের বল দ্রব্যগুলোকে যোগ করে দিব। কিন্তু রোদের ক্ষেত্রে কী ছিল? রোদের ক্ষেত্রে আমরা 1/r1 1/r2 এভাবে করতেছিলাম। সূত্রগুলো বিপরীত করে দাও। দেখো স্প্রিংয়ের সমান্তরাল সমবায় রোদের শ্রেণী সমাবেশ। এইখানে একটা দেখানোর মতো জিনিস আছে। একটা গুটি, তুমি একটা হান্ডা নিয়ে, এগুলোকে আমরা হান্ডা বলি চট্টগ্রামের ভাষায়, একটা হান্ডা নিয়ে তুমি একটা মারতেছো, গুলতি, এটা গুলতি আর কি, সরি রে এরকম ভাষায় ইউজ করা ঠিকঠাক। একটা গুলতি নিক্ষেপ করতেছো তুমি, এখানে রাবার দিয়ে তুমি টান মারবা, অনেক দূরে মারতেছো। এই গুলতিটা যত ছোট হবে এটা তত তুমি দূরে ফেলতে পারবা, জোরে মারতে পারবা। যদি অনেক বড় মেরে ফেলো, এত বড় একটা গুলতি মেরে ফেলো, তাহলে হতে পারে যে গুলতিটা তোমার গায়ের উপরে থেকে গেছে, এই মাথার উপর থেকে এম করছো, তোমার মাথায় এসে আবার গুলতিটা পড়ছে, এরকমটা। তো সেজন্য একটা ছোটো গুলতি তুমি মার্বেলের মতো গুলতি তুমি দীর্ঘ স্পিডে দীর্ঘ পথ অতিক্রম করে নিয়ে যেতে পারবো। এখন দেখো গুলতির ব্যাগ নির্ভর করে কেন, মানে গুলতিটা যত ছোটো হবে কেন সেটা দূরে নিয়ে যাওয়া যাবে। আমাদেরকে গুলতির ব্যাগ এবং তার ভরের তার যে ভরটা আছে সেটার মধ্যে একটা সম্পর্ক দেখাতে হবে। আচ্ছা দেখো, তুমি গুলতির একটা নির্দিষ্ট ব্যাগে ছুঁড়ে মারলা, তার মানে এটা 1/2 MBS গতিশক্তি পাবে না? তো এর গতিশক্তিটা কিসের উপর নির্ভর করবে? তুমি এই গুলতিটাকে টেনে নিয়ে আসছো, গুলতিটাকে যে রাবারটাকে যে তুমি টেনে নিয়ে আসছো, এর ফলে এটার মধ্যে যে স্থিতিশক্তি তৈরি হয়েছে W=1/2 kx², এটার উপর না? তো এটা আমি লিখলাম W=1/2 kx²। আবার আমরা k এর একটা মান ইনশাআল্লাহ শিখবো, আমরা ওমেগার মান শিখবো, ω=√km, এভাবে একটা সূত্র আমরা জানি। কিন্তু আমরা এখানে করছে কি, এখানে একটা ভিন্ন কাজ করছে, এরা একটা বুঝতে হবে। সেখানে আমরা হাফ কেটে দিলাম, তাহলে থাকতেছে কি দেখো তো, আমরা এটাকে উভয়পক্ষে আমরা কী করলাম, উভয়পক্ষে আমরা রুট করে দিলাম। তো উভয়পক্ষে রুট করলে কি থাকতেছে দেখো, এ পাশে থাকতেছে হচ্ছে ভি, এ পাশে থাকতেছে এক্স, এখানে থাকতেছে √k, এ পাশে √m থাকতেছে, এটা আমার নিচে চলে গেলাম √m। এখান থেকে আমরা পাবো v=√kmx। কি মজার জিনিস, v=kmx, এটাকে আমরা এভাবে লিখতে পারি। আমি এখানে ওমেগা বলছিলাম, ω=√km, হ্যাঁ, এটাকে ওমেগা লিখলে ω×x লিখলাম। আচ্ছা, এই এক্সটা একটা ডিস্টেন্স বোঝাচ্ছে না, এক্সটা একটা দূরত্ব বোঝাচ্ছে না, যে দূরত্ব এটা এখানে নিয়ে আসছে। তো এক্সকে যদি আমরা ω×r হিসেবে লিখি, এখন ওই সূত্র রৈখিক আর কৌণিকের সম্পর্কে সূত্রগুলো মিলছে। হ্যাঁ, যে কৌণিকের সাথে তুমি যদি একটা r গুণ করে দাও, ব্যাসার্ধ গুণ করে দাও, তাহলে তুমি রৈখিকের সমীকরণে চলে যাচ্ছ। এগুলো কিন্তু আমি গতিবিদ্যা পড়ানোর সময় বলছিলাম, v=ω/r। আচ্ছা যাকে এগুলো লাগবে না, এখান থেকেই তুমি দেখে নাও। দেখো ভি এর সাথে এম এর সম্পর্কটা কীরকম, v=1/√m যদি x k এগুলা কনস্ট্যান্ট হয়, const কনস্ট্যান্ট, তাহলে দেখো তো v=1/√m, m যদি কমে v বাড়বে কি বাড়বে না? প্রমাণিত। গতি যত ছোটো হবে গতি তত দূরে যাবে। এভাবে লিখে প্র্যাকটিস করবো মাঝে মাঝে, আশা করি ভুল হবে না। পয়জনের পাত চলে আসছি, পয়জনের পাত জাস্ট একটা পাত মেরে দাও ভাই, মনে রাখে, তো ভদ্রতা দেখানোর সময় নাই। পার্শ্ব বিকৃতি ডিভাইডেড বাই কি বিকৃতি, দৈর্ঘ্য বিকৃতির অলরেডি বিকৃতির কোনো একক নাই, পয়জন অনুপাতের একক থাকার কোনো সুযোগ নাই, পয়জন ভাইয়ারও কোনো সুযোগ নাই। এটা কেবল কঠিন পদার্থের বৈশিষ্ট্য। আমরা এরকম আর কি পেয়েছিলাম, কিন্তন বা দৃঢ়তা গুণাঙ্ক, এটাও কিন্তু কেবল কঠিন পদার্থের বৈশিষ্ট্য। দেখো পয়জনের বা দুটি বিকৃতির অনুপাত, এর কোনো একক মাত্রা নেই, কেবল বস্তুর উপাদানের উপর নির্ভর করতেছে। আচ্ছা দেখো, এখন নিচে কোনটি পয়জনের অনুপাতের মান, এরকম কিছু জিনিস দেওয়া থাকবে। দেখো পয়জনের অনুপাতের মান -1 থেকে -1 to +½ পর্যন্ত হতে পারে। এখন তোমাকে বলবে যে 0.6 এটা কি পয়জনের অনুপাতের মান? না। 1 এটা কি পয়জনের অনুপাতের মান? না। -0.5 হ্যাঁ, 1 না, 2 না, 100 না। এভাবে তোমাকে আইডেন্টিফাই করতে জানতে হবে। এখানে একটা মুখস্থের বিষয় আর কি। পার্শ্ব বিকৃতি দৈর্ঘ্য বিকৃতির অনুপাত -1 থেকে ½ এর মধ্যে হতে পারে। আবার এটার প্রকৃত মান হচ্ছে 0.2 থেকে 0.4। তুমি যদি বাস্তব ক্ষেত্রে মেপে দেখো তাহলে 0.2 থেকে 0.4 পর্যন্তের মধ্যে পাবা। তাহলে এক্সাম্পল একটু বার আসতেছে। ধাতুর ক্ষেত্রে, ধাতব পদার্থের ক্ষেত্রে মাপাও 0.3 এর আশেপাশে আসার সম্ভাবনা বেশি। ধাতুর
3 আছে না 3, এভাবে খেয়াল রেখে দাও। দেখো তো এভাবে খেয়াল রাখতেছে কিনা। দা ত 3, তাই না? -1 থেকে হাফ প্লাস হাফ, কিন্তু দেখো -1 থেকে প্লাস হাফ পর্যন্ত এটাই হচ্ছে মান। আবার বাস্তব মান আমি কি বলবো ভাই, আবার বাস্তব মান একটা দিছে, দেখছো 0 থেকে হাফ, মানে সচরাচর মাইনাস এর দিকে মান আসবে না, এটা হচ্ছে বাস্তব মান। খেয়াল রেখে দিও 3-3টা বিষয়। শুধু মান আমি এখানে কোথাও লিখছি হবে, আবার পরে ইনশাল্লাহ আসবে। আচ্ছা এই ম্যাথটা একটু করে দেখি তো। পয়জন অনুপাতকে কী দিয়ে প্রকাশ করা হয়? এই যে এরকমভাবে কিন্তু প্রকাশ করা হয়। পার্শ্ব বিকৃতি 0.002, দৈর্ঘ্য বিকৃতি 0.02। তো দেখো তো এইটা তুমি যদি সামান্য কমন সেন্স থাকে তাহলে তুমি বুঝে যাবে যে এটাকে 2 মানে এটা এরকম 0.1 আনসার আসবে, এটা তুমি বুঝে যাবে। এটা একটু করো দিই, এটা তুমি যদি না বুঝে থাকো কেন এরকম হলে একটু করে দিই, মন মানতেছে না। দেখো এই যে এটাকে তুমি 2 × 10⁻³ লিখতে পারবে। আবার এটাকে তুমি 2 × 10⁻² লিখতে পারবে। 2 কাটা 10⁻³ -2 সমান 10⁻³ + 2 মানে 10⁻⁻1 সমান 0.1। এভাবে কিন্তু আনসারটা আসে 0.1। বলছিলাম তোমার কঠিন পদার্থের বৈশিষ্ট্য এরকম আরও আছে, দৃঢ়তা বা কিন্তন। আস্তাগফিরুল্লাহ। আচ্ছা আরও আমরা আগে থাকি। বাস্তবে এর ঋণাত্মক মান সম্ভব নয়। দেখছো বাস্তব মান ঋণাত্মক হবে না, বাস্তবে ঋণাত্মক না হওয়ার ফলে বাস্তব মান হয়েছে 0 থেকে হাফ। ওকে, এখানে তুমি সীসারটা একটু খেয়াল রাখবা। সীসা 4 এগুলো ধাতুগুলো প্রায় 0.333, 0.3 কাছাকাছি ধাতুগুলো, শিকার প্রয়োজন নেই, ফালতু জিনিস। দেখো পয়জনের পাদ এটা শুধুমাত্র কঠিনের বৈশিষ্ট্য, এর কোনো একক নেই, মাত্রা নেই। এর মান হবে হচ্ছে -1 থেকে হাফের মধ্যে, বাস্তব মান হবে 0 থেকে হাফের মধ্যে, কেননা এটার নেগেটিভ মান হতে পারে হওয়া ঠিক না, বাস্তবে হওয়া ঠিক না। প্রকৃত মান, প্রকৃতপক্ষে আসলে মানটা হবে একদম অথেন্টিক বলতে 0.2 থেকে 0.4 এর মধ্যে। ধাতুর ক্ষেত্রে 0.3, তো 0.3 ইজি হয়ে গেল না? আর স্থিতিস্থাপক, এটা একটি স্থিতিস্থাপক ধ্রুবক বলা যায়। দেখছো এটাকে কিন্তু গুণাঙ্ক বলে নেই, একটু খেয়াল রাখবে। এটা একটি স্থিতিস্থাপক ধ্রুবক, এটা একটা স্থিতিস্থাপক ধ্রুবক, এটা একটি স্থিতিস্থাপক ধ্রুবক। আমাদেরকে একদম মুছাই দিচ্ছি সব কিছু। এটা একটি স্থিতিস্থাপক ধ্রুবক, কিন্তু এটা কেবল উপাদানের উপর নির্ভর করে। আল্লাহু আকবার। ওকে, আমরা এখন পড়া শুরু করে দেবো প্রবাহী প্রবাহ পার্টটা। প্রবাহী প্রবাহ পার্টটা শুরু করার আগে আমরা একটু জেনে নিই, প্রবাহী প্রধানত 2 প্রকার ছিল, তাই না? প্রবাহী ছিল কিন্তু গ্যাস এবং লিকুইড। তো গ্যাসটা ছিল সংকোচনীয় আর লিকুইডটা ছিল অসংকোচনীয়। এটা 2 ধরনের বানান লিখছি, তোমরা এটাই লিখবা। তো অসংকোচনীয়। এখন প্রবাহীগুলোর মধ্যে কিছু আদর্শ প্রবাহী আছে। আদর্শ প্রবাহীটা হচ্ছে অসংনম্য এবং অভ্যন্তরীণ বাধা বা সান্দ্রতা থাকবে না। অসংনম্য এবং কি থাকবে না, কোনো ধরনের সান্দ্রতা থাকবে না, তখন সেটা আদর্শ প্রবাহী হবে। এই দুটো সত্য খেয়াল রাখবে। দেখো মানে এটাকে চাপ দিয়ে, আসলে কি দেখো, এটাকে চাপ দিয়ে তুমি সংকুচিত করতে পারবে না, এটাই বলতে যাচ্ছে, তাই না? এখন দেখো গ্যাসকে বলা হচ্ছে উচ্চ সংনম্য প্রবাহী, এটা খুব ইম্পর্টেন্ট। গ্যাসকে তুমি অনেক বেশি চাপ দিয়ে খুব ক্ষুদ্র করে ফেলতে পারবে। একটা অনেক বড় গ্যাসের বেলুনের সব গ্যাস তুমি একটা ছোট চেম্বারে ভর্তি করে ফেলতে পারবে। তো মজার বিষয় হচ্ছে এই যে প্রবাহীর যে সান্দ্রতা ধর্ম আছে সেটা হচ্ছে কঠিন পদার্থের ঘর্ষণের সাথে, মানে ঘর্ষণের কারেসপন্ডিং। কঠিন পদার্থের জন্য আছে ঘর্ষণ এবং প্রবাহীর জন্য আছে সান্দ্রতা ধর্ম। সান্দ্রতা একটা ধর্ম কিন্তু। তো প্রবাহী প্রকারভেদ আমরা পড়ে আসছিলাম, সম অসম, স্থির অস্থির, শান্ত অশান্ত, 6টা। সম অসম, এখন দেখো তো সম এর সাথে যদি তুমি একটু সময়কে আমরা ক্ষণ বলতে পারি না, ক্ষণ। সর্বক্ষণ ধ্রুব নয়, ঠিক আছে? আর দেখো স্থিরের থ আছে সর্বত্র প্রবাহী বেগ সমান নয়। খেয়াল রেখে পার্থক্য মণ্ডিত করতে পারবে ইনশাল্লাহ। তারপর দেখো শান্ত, সমরেখ, শ্রুতরেখ, ধারারেখ, এইসবগুলো হচ্ছে মানে প্রবাহী বিভিন্ন বিদ্যুতে
বেগের মান এবং দিক থাকবে সর্বদা অপরিবর্তিত। যেমন আমরা যখন র্যালি করি তখন আমরা যখন কী করি, ধমনীতে রক্ত প্রবাহ চলে, আমাদের ধমনীতে রক্ত প্রবাহ চলে, তখন এগুলো কিন্তু সমরেখা প্রবাহের উদাহরণ। আবার দেখো আমরা যখন মিছিল করি, আমরা যখন বিক্ষিপ্তভাবে একটা আন্দোলন করি বা সরকার পতনের আন্দোলন করলাম, ওটা ছিল একটা বিক্ষিপ্ত অশান্ত প্রবাহ, জনগণ ছিল খুবই অশান্ত, ঠিক আছে, টার্বুলেন্ট বলা হয়েছে এটাকে, তাই না? তা দেখো ধারারেখা স্থূলরেখা প্রবাহের অতগুলো নাম আছে, এগুলো আমি বলছি। এবং এক্ষেত্রে কিছু বৈশিষ্ট্য আমরা পাবো, বৈশিষ্ট্যগুলো দেখে নিই। দেখো গতিপথ সরল বা বক্ররেখা হতে পারে, মানে গতিপথ কিন্তু বাঁকাও হতে পারে, এবং সেক্ষেত্রে গতিপথের একটি স্পর্শ থাকবো, এখানে আমরা বেগের মান দিক দেখবো। দেখো স্পর্শকে কিন্তু বস্তুর দিক নির্দেশ করতেছে। গতিরেখাগুলো পরস্পর কখনো ছেদ করতে পারবে না, গতিরেখাগুলো ঘন হবে, ঠিক আছে, এগুলো বৈশিষ্ট্য। আরেকটা বৈশিষ্ট্য মনে হয় আছে আপেক্ষিক গতি নিয়ে, এটা এখানে নাই। এখন দেখো এই একটা প্রবাহীতে কতক্ষণ পর্যন্ত ধারারেখা প্রবাহ বজায় থাকবে, কতক্ষণ বজায় থাকবে, হ্যাঁ, সেই ডেডলাইনটা হচ্ছে এই সংকট বেগ। যতক্ষণ পর্যন্ত সংকট বেগ অর্জিত হচ্ছে না ততক্ষণ, যখনই সংকট বেগ অর্জিত হয়ে গেছে সাথে সাথে ধারারেখা প্রবাহ আর বজায় থাকবে না। তো এই সংকট বেগটা নিয়ে আমাদের সামনে পড়তে হবে, তাই না? সংকট বেগকে আবার বলা হয় ক্রান্তি বা সন্ধিবেগ, এই আরও দুইটা নামে বলা হয়। পরে দেখো সংকট বেগ সর্বাধিক যে বেগে কোনো তরলের প্রবাহ ধারারেখা প্রবাহ বজায় থাকে, সেটাই হচ্ছে সংকট বেগ। এরপরে দেখো বিক্ষিপ্ত প্রবাহতে চলে আসি। বিক্ষিপ্তকে বিশৃঙ্খল বা সন্ত বলা যায়, মনে আছে না আমাদের? তো প্রবাহের স্তরগুলো পরস্পর সমান্তরাল নয়, এই যে সমান্তরাল না, আসলে এখানে এটা একটু খেয়াল রাখবে। প্রবাহের স্তরগুলো সমান্তরাল, হয়তো সমান্তরাল, ঠিক আছে। এখান থেকে এই বৈশিষ্ট্যটা আমরা কী করে নিলাম, দেখে নিলাম। আচ্ছা দেখো এখানে জানার বিষয়, তুমি রেনল্ডের সংখ্যাটা আমি একটু পরে তোমাদেরকে পারবো। বিক্ষিপ্তভাবে বৈশিষ্ট্য হচ্ছে আমাদের শান্ত প্রবাহের ঠিক বিপরীত, প্রবাহের স্তরগুলো পরস্পর সমান্তরাল হয় না, এক্ষেত্রে সমান্তরাল হয়। আবার দেখো এখানে বিক্ষিপ্ত প্রবাহ কণাগুলোর বেগ বিভিন্ন, এক্ষেত্রে বেগ সব জায়গায় বেগ কি সমান, আবর্ত ঘূর্ণির সৃষ্টি হবে, সব জায়গায় বেগ সমান, সব জায়গায় বক্ররেখা, সব জায়গায় বেগ সমান। এই যে বেগ সমান এটা তো এখানে অ্যাড নাই, এখানে বেগ সমানটা অ্যাড করে নিবা। এরপর হচ্ছে বেগ বেশি হলে ঘূর্ণিপাকের মতো হয়, এখানে কোনো ঘূর্ণিপাক হবে না, বিক্ষিপ্তভাবে সর্বদা অশান্ত, ঠিক আছে। একটা শিখতে হবে না। তো প্রান্তিক বেগ বা অন্তবেগ, এটা একটু আমরা পড়ে নিই। প্রান্তিক বেগ বা অন্তবেগ, ধরো একটা বৃষ্টির ফোঁটা পড়তেছে, বৃষ্টির ফোঁটা পড়ার সময় এটা কি ঠাস করে হঠাৎ করে আস্তে 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 পড়তেছে, স্পিড বাড়তেছে না, এটা কিন্তু ঠিক সবসময় সেম বেগে পড়তেছে, একটা ধ্রুব বেগে পড়তেছে, ধ্রুব বেগ। বায়ু একটা প্রবাহী না বায়ু, তো বায়ুর মধ্যেই একটা বৃষ্টির ফোঁটা পড়তেছে, এটা যে ধ্রুব বেগে পড়তেছে সেটার কারণটাই হচ্ছে এই প্রান্তিক বেগ বা অন্তবেগ, প্রান্তিক বেগ বা অন্তবেগ। এবং এটার ক্ষেত্রে এটার জন্য দায়ী হচ্ছে ঊর্ধ্বমুখী সান্দ্রতাজনিত বল, ঊর্ধ্বমুখী সান্দ্রতাজনিত বল। পতনশীল বস্তুর এই স্থির বেগকে বলা হয় প্রান্তিক বেগ বা অন্তবেগ। এটা একটা স্থির বেগ। আমরা আরেকটু আগাই, আচ্ছা তোমার পড়বো এখান থেকে আমরা মেইনলি পড়বো। দেখো প্রান্তিক বেগের অপর নাম কিন্তু অন্তবেগ, সংকট বেগের অপর নাম কিন্তু ক্রান্তি বেগ বা সন্ধি বেগ বা ক্রিটিক্যাল, তাই না, ক্রিটিক্যাল ভেলোসিটি। সংকট বেগের ইউজটা কোথায়, রিজনটা কোথায়, ধারারেখা প্রবাহ যতক্ষণ বজায় থাকবে ততক্ষণ, ঠিক সংকট বেগ অর্জিত হওয়ার সাথে সাথে ধারারেখা প্রবাহ থেকে অশান্ত প্রবাহের দিকে চলে যাবে। আবার দেখো প্রান্তিক বেগটা কি, ওই যে ঊর্ধ্বমুখী সান্দ্রতাজনিত বলের কারণে একটা ধ্রুব বল, একটা ধ্রুব বেগ, যেমন বৃষ্টির ফোঁটার ধ্রুব বেগ, ঠিক আছে। তো আমরা প্রান্ত বেগ নির্ণয় করার জন্য স্টোকসের সূত্র, প্রান্তিক বেগ নির্ণয় করার জন্য স্টোকসের সূত্র ব্যবহার করবো, অন্তবেগ নির্ণয়ের জন্য স্টোকসের সূত্র ব্যবহার করবো। এই সূত্রটা এভাবে খেয়াল রেখে দিতে পারো, 2r², এই যে বস্তুর ঘনত্ব বিয়োগ মাধ্যমের ঘনত্ব, বস্তু মানে বৃষ্টির ফোঁটা, মাধ্যম মানে হচ্ছে বায়ু মাধ্যম নাকি পানি মাধ্যম, কী মাধ্যমে যাচ্ছে। তো 2π² ρg ডিভাইডেড বাই 9η, 2π² ρg ডিভাইডেড বাই নিটা, এবার মনে রাখতে হবে নিটা, 9η, ঠিক আছে। স্টোকসের সাথে রুজি নিটা, দুজনকে পাইছি না 2π রুজি নিটা, 2π রুজি নিটা, এভাবে খেয়াল রেখে দিলাম, 2π রোজি নিটা, এটা হচ্ছে স্টোকসের সূত্র, স্টোকস এবং রুজি এবং নিটার মধ্যে কাহিনী। এবার দেখো সংকট বেগটা, আচ্ছা এখান থেকে তো তোমাদেরকে কিছু বেসিক জিনিস দেখা দেওয়া যায়। এখানে এই যে দেখো এটা প্রান্তিক বেগ ছিল না, প্রান্তিক বেগ কিন্তু ব্যাসার্ধের সমানুপাতিক, যে বৃষ্টির ফোঁটাটা পড়তেছে সেটা ব্যাসার্ধের সমানুপাতিক, বৃষ্টির ফোঁটা যত বড় হবে প্রান্তিক বেগ তত বাড়বে,
ঠিক আছে। এরপরে হচ্ছে ভি ইজ প্রপোর্শনাল টু কি মাধ্যমের ঘনত্ব, বস্তুর ঘনত্ব। বস্তুর ঘনত্ব যত বেশি হবে বি তত বেশি হবে। আরও খেয়াল রাখতে পারি প্রান্তিক বেগ ইজ প্রপোর্শনাল টু জি, যদিও জি তো কনস্ট্যান্ট, তাই আমরা এভাবে লিখি ইজ প্রপোর্শনাল টু 1 বাই ইটা। এই যে এই ইটাটা যত বেশি হবে প্রান্তিক বেগ তত কম হবে। এখন দেখো সংকট বেগ। সংকট বেগটা দিয়ে আমরা একটু আগে পরে আসছি। সংকট বেগ নির্ণয়ের জন্য রেনল্ডের সূত্র ব্যবহার করা হয়। রেনল্ডের সূত্রটাকে তুমি এভাবে খেয়াল রাখতে পারো। রিটা নামক একটা মেয়ে, রিটার মধ্যে করে ফেলে, এটা নিটা, এটা রিটা নামক একটা মেয়ে যখন বিপদে পড়ে তখন সে রোয়ার অর্থাৎ গর্জে ওঠে, রোয়ার করে ওঠে, রোয়ার আর ও এ, তাই না? তো রিটা রোয়ার এভাবে মনে রাখতে পারো। রেনল্ড রিটাকে সংকটে ফেসে তাই সে রোয়ার করতেছে। আর ই এন আর ই ইটা, আর ই ইটা, এই যে আর ই রেনল্ডের সংখ্যা, ইটা রো আর। এখন রেনল্ডের সংখ্যা যদি হয় 1000, তার মানে এটা একটা চিকনা নল, হ্যাঁ একটা চিকনা পাইপ বলা যায়। তারপর রেনল্ডের সংখ্যা যদি 2000-এর চেয়ে কম হয়, তার মানে প্রবাহ শান্ত। যদি 2000 থেকে 3000 হয়, প্রবাহ শান্ত থেকে ধীরে ধীরে অশান্ত হচ্ছে। একটা ছেলে রোল যদি 2-3-এ চলে যায় তাহলে সে অশান্ত হয়ে যাচ্ছে না আস্তে আস্তে। এখন দেখো 3000-এর চেয়ে বেশি হয়ে গেলে এটা অবশ্যই অশান্ত, এটা আর শান্ত নেই, এটা নিশ্চিত তুমি অশান্ত। আবার একক মাত্রা হচ্ছে এরকম, কি মাত্রা কিছু আছে একক মাত্রা? না, কোনো একক মাত্রা নেই। এভাবে লেখা যায় কিন্তু M0 L0 T0। ওকে, এখন দেখো এই যে এটা কিন্তু কিছু সম্পর্কে দেখো তো, সংকট ব্যাগটা কিন্তু সান্দ্রতাঙ্কের সমানুপাতিক, আবার অন্তবেগটা সান্দ্রতাঙ্কের ব্যস্তানুপাতিক। এখানে দেখো তো এটা তো বোঝা যাচ্ছে না রে। এই যে দেখো অন্তবেগ ঘনত্বের সমানুপাতিক, কিন্তু এই সংকট ব্যাগটা ঘনত্বের ব্যস্তানুপাতিক। এগুলো খেয়াল রাখতে হবে তোমাকে, এই সূত্রটা খেয়াল রাখতে হবে, একটু ছন্দের সাহায্য নিতে হবে। লিটার ওয়ার স্টোকস 2 পাই রোজি লিটার, এগুলো খেয়াল রাখতে হবে। এখন দেখো প্রান্তিক বেগের নির্ভর সূত্রটাকে পড়াই দিয়েছি না তোমাকে? এগুলা অবশ্যই পড়িয়ে দিয়েছি, আলহামদুলিল্লাহ। এখন দেখো অন্তবেগ প্রাপ্তি হয় বলে কিন্তু বৃষ্টির বেগ বেশি বেড়ে যায় না আর কি। হ্যাঁ, সান্দ্রতাতে চলে আসছি। সান্দ্রতা এখন আমরা ভালো করে বলবো। সান্দ্রতাকে বলা হয় ভিসকোসিটি। বলা তো আমাদের রক্তের ভিসকোসিটি, রক্তের সান্দ্রতাকে নিয়ন্ত্রণ করে, এটা বলা যায় কেউ পারলে। তরল পাইপের পদার্থে জন্ম কিন্তু কি এই সান্দ্রতার একটা ক্রম। আচ্ছা, সান্দ্রতার ফলে যে বল সেটা হচ্ছে সান্দ্রতা। দেখো এখানে অনেকগুলো স্তর আছে না, পানির উপরে অনেক দ্রুত প্রবাহিত হয়ে যেতে পারতেছে। এখানে আরেকটু স্লো যাচ্ছে, এখানে একদম স্লো পানি যাচ্ছে নিচের দিকে। তো এখানে বিভিন্ন স্তর আছে। তো এই স্তরগুলোর মধ্যে একটা এই অংশে এসে একটা গতি করতেছে, বাধাপ্রাপ্ত করতেছে। তো এই জায়গায় কিন্তু আসলে সান্দ্রতার প্রয়োগটা হচ্ছে। এখন দেখো যে ধর্মের দরুন প্রবাহিতার অভ্যন্তরে বিভিন্ন স্তরের আপেক্ষিক বেগ বাধাগ্রস্ত হয়, ঠিক আছে, বা বেগ রোধ করার চেষ্টা করে, তাকে বলা হয় প্রবাহী সান্দ্রতা। এই যে দেখো বিভিন্ন স্তরগুলোর আপেক্ষিক বেগ করে বাধা দিবে এখানে, ঠিক এখানে, যার ফলে বিভিন্ন স্তরে বিভিন্ন ধরনের বেগ আমরা দেখব। এখানে এক ধরনের বেগ, এখানে এক ধরনের বেগ, নিচের স্তরে এক ধরনের বেগ, তাই না? তো এখানে দেখো একটা তরলের সান্দ্রতাঙ্ক এক রকম। আলকাতরা সবচেয়ে বেশি, এরপরে মধু, এরপরে তেল, এরপরে দুধ, এরপরে পানি। এই সিকোয়েন্সটা খেয়াল রাখতে হবে, আমি মনে রাখতাম। মধুর তেলে দুধ ও পানি, এভাবে মনে রাখতাম। মধুর তেলে দুধ ও পানি, এভাবে মনে রাখতাম। এটা এক্সপ্লিসিট ইউজ করিও না। মধুর তেলে দুধ ও পানি, এভাবে খেয়াল রাখা যায়। মধুর তেলে দুধ ও পানি। এবারে চলে আসি, সান্দ্রতাকে বলা হয় কিন্তু প্রবাহীর আটাত্ব, ঠিক আছে। এবার সান্দ্রতা বলার জন্য নিউটন কোথায় কাজ করে না বলো? নিউটন চলে আসছে একটা নতুন সূত্র দিকে। নিউটন বলতেছে সান্দ্রতা বল F সমান হবে, F ইজ প্রপোর্শনাল টু হবে সান্দ্রতাঙ্ক এবং বেগ আমি ভুল বলতেছি তোমাদের। নিউটন বলতেছে যে প্রবাহের আপেক্ষিক বেগ ভিন্ন স্তর আছে না, ওই স্তরগুলোর একটা ক্ষেত্রফল গুণ বেগ অবক্রম dV/dy। হ্যাঁ, বেগ অবক্রম সময়ের সাথে সাথে দূরত্বের সাথে সাথে বেগের পরিবর্তন, এটাকে বলা হচ্ছে বেগ অবক্রম। তো এখানে যদি তুমি একটা ইটা বসিয়ে দাও,
তাহলে তুমি লিখতে পারবে সমানুপাতিক চিহ্ন উঠিয়ে সমান সমান লিখতে পারবে। ইটাটা হচ্ছে সান্দ্রতাঙ্ক, এফটা হচ্ছে সান্দ্রতা, সান্দ্রবল। তো এখন দেখো এফ কিসের সমানুপাতিক, এই যে প্রসেসের ক্ষেত্রফলের সমানুপাতিক, এর সমানুপাতিক এবং ব্যাক অবক্রমের সমানুপাতিক। আবার দেখা যায় কি এখান থেকে আমরা সান্দ্রতাঙ্কের মানটা বের করব। এখন দেখো বেগ অবক্রম বা বেগের নতিমাত্রা, বেগের নতিমাত্রার মাত্রা সমীকরণটা কি, এটা অবশ্যই পরীক্ষায় আসবে। দেখো বেগ মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান, ওয়াই নিশ্চয় একটা ডিস্টেন্স বোঝাচ্ছে জাস্ট মিটার, এটা হচ্ছে সেকেন্ড ইনভার্স ওয়ান। সেকেন্ড ইনভার্স ওয়ান কিন্তু আরও অনেক কিছুর মাত্রা আছে, কম্পাঙ্কের মাত্রা কিন্তু এরকম। এখন দেখো একটি এখান থেকে আমরা নিউটনীয় তরলগুলো দেখি। এই যে এই সূত্রটা যারা যারা মানবে তারা হচ্ছে নিউটনীয় তরল, আর যারা মানবে না তারা অনিউটনীয় তরল। অনিউটনীয় তরল মাত্র দুইটা, এখানে বইয়ের অনুসারে আর কি, রং এবং তৈল। রং তৈল আমি আরেকটা অ্যাড করতে বলবো, সেটা হচ্ছে রক্ত। রক্ত একটা অনিউটনীয় তরল, রক্ত কিন্তু একটা অনিউটনীয় তরল। নিউটনীয় তরলের সবচেয়ে সুন্দর উদাহরণ হচ্ছে পানি, ঠিক আছে। আর মজার বিষয় এই সূত্রটা শুধুমাত্র ধারারেখা প্রবাহের ক্ষেত্রেই প্রযোজ্য। ওকে, আমরা একটু আগাই। সান্দ্রতা সহগ কোনটা? একটু আগে আমরা একটা সান্দ্রতা গুণাঙ্ক বা সহগ বসেছিলাম না, এফ এর থেকে সমানুপাতিক সান্দ্রতা তুলে দেওয়ার জন্য ইটা এ ডিবি ডিভাইডেড বাই ডিওয়াই, এটা হচ্ছে সান্দ্রতা সহগ। এবং এটা একটা সূত্র আমরা দাঁড় করাতে পারি। দেখো এগুলো যদি এই পাশে নিয়ে আসি তাহলে আমরা এফ সমান পাবো এই যেরকম। তো যদি দেখো এখান থেকে এটার সমীকরণ এটার ডেফিনেশন দেওয়া যাচ্ছে তাহলে গতিবেগের একক নতিমাত্রা বজায় রাখতে প্রতি একক ক্ষেত্রফলে যে স্পর্শনীয় বল প্রয়োজন তাকে বলা হয় সান্দ্রতা গুণাঙ্ক বা সান্দ্রতা সহগ। এই যে এই নতিমাত্রাটাকে যদি তুমি একক রাখতে চাও এবং প্রস্থচ্ছেদ বা এই যে স্পর্শতলটা আছে সেটা যদি হয় এক একক 1 মিটার স্কোয়ার, তাহলে কি এই যে দেখো যে পরিমাণ স্পর্শনীয় বল প্রয়োজন হবে সেটাই হচ্ছে সান্দ্রতাঙ্ক। ইম্পর্টেন্ট না এগুলো এই সময় এসে, তবু বললাম আর কি। এবং এখানে তুমি এর একক মাত্রাগুলো বসিয়ে তুমি ইটা এর জন্য পাবে এই সমীকরণটা, সান্দ্রতাঙ্কের জন্য যে মাত্রা সমীকরণটা তুমি এখানে পেয়ে যাবে। এগুলো দেখো আমি এখানে করে রাখছি, দেখার চেষ্টা করবা। সান্দ্রতাঙ্কের একক কোনটা? আচ্ছা, একককে কিন্তু বিভিন্নভাবে বলা হচ্ছে। দেখো ওকে বলা হচ্ছে, আমরা একটা সম্পর্ক লিখি, এক প্যাসকেল সেকেন্ড, আবার প্যাসকেল সেকেন্ড, আবার প্যাসকেল সময় লিখতে পারি 1 নিউটন মিটার ইনভার্স 2 সেকেন্ড। আবার আমরা এটাকে আরেকভাবে লিখতে পারি হচ্ছে, দেখো এটাকে যদি ভালো করে মাত্রা সমীকরণ লিখি আমরা দেখি এম এল ইনভার্স 1 টি ইনভার্স 1 এরকম দেখতেছি না। তো এখান থেকে যদি আমরা আরেকটা একক লিখি তাহলে আমরা লিখতে পারি কেজি মিটার ইনভার্স 1 সেকেন্ড ইনভার্স 1। এটা কিসের একক দেখো তো? সান্দ্রতাঙ্কের। এটা আসলে আরেকটা কিছু এককের সাথে মিলে যাওয়ার কথা, ভরবেগের পরিবর্তনের সাথে মিলে যাওয়ার কথা। আচ্ছা দেখো আমরা আরেকটু আগে, তো এটার সাথে আমরা সান্দ্রতাঙ্কের আরেকটা একক আছে পয়েসের সম্পর্কটা লিখবো। পয়েস 10 POISE, 1 প্যাসকেল সেকেন্ড সমান হচ্ছে 10 পয়েস, ঠিক আছে। ঠিক একইভাবে তোমাকে যদি বলে 1 কেজি মিটার ইনভার্স 1 সেকেন্ড ইনভার্স 1 সমান হচ্ছে 10 পয়েস, এটা তোমাকে মিলাতে জানতে হবে। ঠিক এখান থেকে দেখো সান্দ্রতার উপর তাপমাত্রার প্রভাব আমি চলে আসলাম। সান্দ্রতার সাথে তাপমাত্রার সম্পর্কটা কীরকম হবে? আচ্ছা, তুমি যদি তরলকে ফোটাও, একটা পাত্রে পানি নিয়ে যদি ফোটা, দেখবে এগুলো খুব দ্রুত নড়াচড়া করতেছে, তার মানে এদের মধ্যে যে ঘর্ষণ বল আছে সেটা হ্রাস পাচ্ছে না, তো তাপমাত্রা বাড়বে, সান্দ্রতা হ্রাস পাবে। আর তুমি যদি তরলকে চাপ দাও, চাপ দিলে সামান্য পরিমাণে চাপে থাকবে, যার ফলে তরলের চলাচল একটু কমে যাবে, তাই চাপ বাড়ালে সান্দ্রতা বাড়বে। এই সম্পর্কটা আমি এখানে লিখে রাখছি, কাইন্ডলি এটা খেয়াল রাখবে। এখন দেখো 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির সান্দ্রতা গুণাঙ্ক, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির সান্দ্রতা গুণাঙ্কের 1/3 মাত্র তাপমাত্রা বাড়ছে, সান্দ্রতা গুণাঙ্ক কমছে। এখন আমরা এটা একটু ফ্রেশভাবে লিখে রাখার চেষ্টা করি। তো তরলের ক্ষেত্রে সান্দ্রতাঙ্ক ইজ প্রপোর্শনাল টু 1/T এবং সান্দ্রতাঙ্ক ইজ প্রপোর্শনাল টু P, এভাবে লিখা যায় না? চাপ বাড়লে সান্দ্রতাঙ্ক বাড়তেছে তরলে, তাপমাত্রা বাড়লে সান্দ্রতাঙ্ক কমতেছে। গ্যাসের ক্ষেত্রে ঠিক তার একটু অন্যরকম একটা সম্পর্ক আছে। দেখো গ্যাসের ক্ষেত্রে সান্দ্রতাঙ্ক ইটা ইজ প্রপোর্শনাল টু
ইটা ইজ প্রপোর্শনাল টু রুট টি। তাপমাত্রা বাড়লে এখানে কি বাড়তেছে, সান্দ্রতাঙ্ক বাড়তেছে। আবার ইটা ইজ প্রপোর্শনাল টু নো, গ্যাসের সান্দ্রতার উপর চাপের কোনো প্রভাব নেই। এগুলোই হচ্ছে এখানকার পড়াশোনা, অনেক জটিল করে এগুলো লিখছে। আবার দেখো, তরলের পৃষ্ঠটানের উপর চাপের প্রভাব নেই, সেটা মিলাতে পারছো? গ্যাসের সান্দ্রতাঙ্কের উপর চাপের প্রভাব নেই, তরলের পৃষ্ঠটানের উপর কিন্তু চাপের প্রভাব নেই। এবং এই প্রশ্নটা মেডিকেল আসার প্রশ্ন। এখন এখানে দুইটা জিনিস তোমাকে খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে বিজ্ঞানী ম্যাক্সওয়েল প্রমাণ করছে গ্যাসের সান্দ্রতার উপর চাপের প্রভাব নেই, কিন্তু ল্যাপ্লাস পৃষ্ঠটানের ব্যাখ্যা দিছে। এই দুটি বিজ্ঞানীর দুইটা ভিন্ন ভিন্ন কাজ। ওকে, সান্দ্রতার প্রয়োজনীয়তাগুলো একটু খেয়াল রাখো। সান্দ্রতার প্রয়োজনীয়তা হচ্ছে যে আমাদের এই ধরনের যানবাহনগুলোতে স্ট্রিমলাইন গঠন, STREAMLINED, স্ট্রিমলাইন বা ধারারেখ গঠন, ধারারেখ গঠন রয়েছে এদের। তো এটা সান্দ্রতার কারণে করা হচ্ছে। এবং ফাউন্টেন পেনে কালি দিয়ে যে আমরা লিখি, সেটাও কিন্তু সান্দ্রতা দামের উপর ভিত্তি করে। শিরা উপশিরা দিয়ে রক্তের চলাচল সান্দ্রতা দামের উপর ভিত্তি করে। ওকে, এটা খুব ইম্পর্টেন্ট। তখন স্যারের প্রশ্ন বই আসছে। দেখো তারা কি গঠন, এটা কিন্তু রুই মাছও আমরা পাইছিলাম, তাই না? রুইও, চলো আমরা আগাতে থাকি সামনে, মানে শেষ হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। দেখো, কঠিন পদার্থের জন্য ঘর্ষণ, তরল পদার্থের জন্য সান্দ্রতা, একটু পড়ো দেখো সাথে সাথে। এখন দেখো, ঘর্ষণ শুধুমাত্র তলের প্রকৃতি, এই যে দুইটা তলের প্রকৃতির উপর নির্ভর করতেছে, বাকি সব নিরপেক্ষ। চাপ নিরপেক্ষ, হ্যাঁ। ওকে, এখানে এটা আমরা পাবো। দেখো, ঘর্ষণ তলগুলোর প্রকৃতির উপর নির্ভর করতেছে, সান্দ্রতা প্রকৃতি ছাড়াও আবার আপেক্ষিক গতির উপর নির্ভর করতেছে। আমরা কি সান্দ্রতা সম্পর্ক সান্দ্রতা বলে ভিতরে বলি না, এটা FdV/dy। দেখো কিসের উপর নির্ভর করতেছে, সরি এই যে দেখো গতির উপরে কিন্তু নির্ভর করতেছে। এগুলো এই সব সমীকরণগুলো জানলে এগুলো তুমি মিলাতে পারবে। আপেক্ষিক বেগ নিরপেক্ষ, কিন্তু দেখো তো আপেক্ষিক বেগের উপর নির্ভর করতেছে, অবশ্যই আপেক্ষিক বেগের উপর নির্ভর করতেছে। এই যে দেখো, চাপ ঘর্ষণের উপর কোনো পরিবর্তন আনে না, কিন্তু চাপ তরলের সান্দ্রতার উপর প্রভাব রাখে। যেমন ভেবে পড়ছিলাম তরলের ক্ষেত্রে ইটা ইজ প্রপোর্শনাল টু পি। ইনশাআল্লাহ তোমাদের মনে থাকবে এগুলো। রেনল্ডের সূত্র কিন্তু আমি পড়ে ফেলছি, আর পড়াচ্ছি না। এটা আমরা কীভাবে মনে রাখছিলাম, ঋণ রো আর ইজ ইকুয়াল টু প্রান্তিক বেগ। এখান থেকে রেনল্ডের সংখ্যার মানটা তোমরা বের করো, এটা উপরে নিয়ে যাও, এটা নিচে নিয়ে আসো। এই লাইনটা একটু ইম্পর্টেন্ট। দেখো, আদর্শ তরলের ক্ষেত্রে সান্দ্রতাঙ্ক ইটা ইজ ইকুয়াল টু 0 হলে সংকট বেগ 0 হয়। সংকট বেগ 0 কখন হবে? দেখো তো সংকট বেগের সমীকরণ এটা না, যদি ইটা ইজ ইকুয়াল টু 0 হয়ে যায় তাহলে আলটিমেটলি পুরা রাশিটার মান হয়ে যাবে 0। ঠিক আছে, এখান থেকে কিন্তু মিলানো যায়। প্রবাহ সবসময় অশান্ত থাকবে এক্ষেত্রে। ওকে, তো আদর্শ তরলের ক্ষেত্রেও নিশ্চয়ই প্রবাহ সবসময় অশান্ত, তাই না? এই যে দেখো, তরলের ঘনত্ব বেশি হলে সংকট বেগ কম হয়। আর এইগুলা এখান থেকে তো বের করতে পারো রে। এই দেখো, এটা যদি বেড়ে যায় এটা সংকট বেগ কমে যাবে না। সুতরাং এই সমীকরণ থেকে এগুলো আসলে আনসার। আবার দেখো, দিস ইজ প্রপোর্শনাল টু 1/r, এভাবে লেখা যায় না এখান থেকে? আরটা আছে এখানে, এই যে আর আস্তাগফিরুল্লাহ, এখান থেকে আমরা দেখাচ্ছি। এই যে রো আর এখানে নিচে আছে না, তো এখান থেকে বলা যায় যে আর যদি বাড়ে তাহলে বেশি কমবে। যে এটার কোনো একক নেই। আবার দেখালাম এখানে স্টোকসের সূত্র তুমি এভাবে খেয়াল রেখে দিবা। স্টোকসের সূত্র আমাকে সান্দ্র বলের মান বোঝাচ্ছে 6πr ইটা ভি, 6πr ইটা ভি, এভাবে খেয়াল রেখে দিবা। একটু কয়েকবার পরবা 6πr ইটা ভি সান্দ্র বলের মান বের করতে পারে। এবং এখানে শর্তটা হচ্ছে অসীম বিস্তৃতির প্রবাহী বেলায় প্রযোজ্য। এটা শুধুমাত্র অসীম বিস্তৃতির প্রবাহী বেলায় প্রযোজ্য, যখন ধারারেখা প্রবাহ চলবে। এখানে আসলে সব সূত্র শুধু ধারারেখা প্রবাহ নিয়ে। এটা আমরা আগে দেখছি, স্টোকসের প্রান্তিক বেগের সূত্র আমরা পার্থক্য করে দেখছি আলহামদুলিল্লাহ। ওকে, পৃষ্ঠটান আর পৃষ্ঠশক্তি, এই দুটা খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার। পৃষ্ঠটান হচ্ছে একটা ফোর্স, পৃষ্ঠশক্তি হচ্ছে একটা কাজ। ওকে, এদের একক মাত্রা বল ধ্রুবকের অনুরূপ। আমি কিন্তু বলছিলাম বল ধ্রুবক কে ইজ ইকুয়াল টু F/x। হ্যাঁ, এবার পৃষ্ঠটান F ইজ পৃষ্ঠটান T ইজ ইকুয়াল টু F/L। এভাবে বলছিলাম, একটু
ডিভাইডেড বাই এল। এরপরে পৃষ্ঠ শক্তি ই ইজ ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই এ। এই তিনটা হচ্ছে এখানকার সমীকরণ। দেখো এখানে সমীকরণটা দেওয়া আছে। পিস্টনের একক এখান থেকে তুমি বের করতে পারো না। বলের একক নিউটন ডিভাইডেড বাই মিটার, নিউটন পার মিটার। এবারে দেখো পৃষ্ঠ শক্তির একটা পর আমরা আসতেছি। আচ্ছা, পিস্টনের কয়েকটা বৈশিষ্ট্য আছে। এখানে আমি এখান থেকে বলার চেষ্টা করি। দেখো এখানে যদি একটা তুমি সুচ রেখে দাও, এদিকে একটা বল, এদিকে বল দেবে, এদিকে বল দেবে, পাশে বল দেবে, পাশে বল দেবে না, আলটিমেটলি এখানে দুইটা পাশ আছে। সেজন্য তুমি যদি এই সূত্রটাকে আরেকটু ডিটেল লিখো তাহলে তুমি এফ ডিভাইডেড বাই 2L লিখবা, এভাবে লিখবা। এবং আরেকটা বিষয়, আমাদের যদি একটা পানির ফোঁটা তুমি এভাবে যদি একটু বাঁকা বাঁকা রাখো, তাহলে যদি দেখো এটা পৃষ্ঠটানকে প্রপার কাজে লাগাইতে পারছে তাহলে এটা গোল হয়ে যাবে। কারণ হচ্ছে পৃষ্ঠটানের ফলে সবসময় তরলের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কম রাখতে চেষ্টা করা হয়, এটা হচ্ছে একটা ইস্যু, যে সর্বনিম্ন ক্ষেত্রফল রাখা, এভাবে বলে দেওয়া যায়। এবং ক্ষেত্রফল বাড়ানোর চেষ্টা করলে তা প্রতিহত করে, কম রাখার চেষ্টা করবে, বাড়াতে চাইলে বাধা দেবে। তরলের পৃষ্ঠটানের উপর প্রভাবকারী বিষয় এখানে দেখো, এটার আর কিছু পড়তে হবে না, জাস্ট এটুকু বড় যে এখানে যদি কোনো অজৈব পদার্থ এবার আমি এভাবে মনে রাখতাম। দেখো অজৈব মানে ইনঅর্গানিক না, INORGANIC ইনঅর্গানিক, INCREAC ইনক্রিজ। দেখো ইনঅর্গানিক সাবস্টেন্স মিশালে এটা ইনক্রিজ হবে। অন্য যে কোনো ক্ষেত্রে যে কোনো কিছু বাড়ালে এটা কমবে, যেমন তাপমাত্রা বাড়াও পৃষ্ঠটান কমবে, জৈব পদার্থ যোগ করো পৃষ্ঠটান কমবে। এবং এটা ইউজ করা হয় আমাদের অ্যালভিওলাসে, যারা শ্বসন করছো এই চ্যাপ্টারটা তখন এটা তোমরা পাইছো। এখন দেখো চর্বি, তেল এগুলো কিন্তু সব জৈব সাবস্টেন্সেস, এগুলো পৃষ্ঠটানকে হ্রাস করবে। তাপমাত্রা অবশ্যই দেখো এক্ষেত্রে কিন্তু একটু ব্যতিক্রম, দেখো কেডমিয়াম আর তামার ক্ষেত্রে ব্যতিক্রম, এটা একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা পৃষ্ঠটান শূন্য, আচ্ছা দেখো তাপমাত্রা বাড়ালে যেহেতু পৃষ্ঠটান কমতেছে, টেম্পারেচার বাড়তেছে পৃষ্ঠটান কমতেছে, তো সে এমন একটা টেম্পারেচার আসবে না, টেম্পারেচার বাড়াতে বাড়াতে এমন একটা টেম্পারেচার আসবে না যে টেম্পারেচারে পৃষ্ঠটান শূন্য হয়ে যাবে। তো সেই বেড়ে যাওয়া তাপমাত্রাটা হচ্ছে সংকট তাপমাত্রা, মনে থাকবে। আচ্ছা তরলের উপর অবস্থিত মাধ্যমের উপরে নির্ভর করে। এখানে এটা তুমি এভাবে খেয়াল রাখতে পারো, দেখবে পানির সাথে যতটুকু জলীয় বাষ্পের সাথে পানির পৃষ্ঠটান প্রায় 70, যখন বায়ুর সংস্পর্শে থাকবে, জলীয় বাষ্পের সংস্পর্শে থাকলে হচ্ছে 70, বায়ুর সংস্পর্শে থাকলে হচ্ছে 72। বায়ু 72 ভাবে খেয়াল রাখা যায়। ওই বেসিক কথা হচ্ছে বায়ুতে দেখবো অনেকগুলা কী থাকে, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এরকম অনেক কিছু থাকে, তাই না বায়ুতে। তো এখানে অনেকগুলা অজৈব পদার্থ আছে। তো অজৈব পদার্থ থাকলে পৃষ্ঠটান একটু বাড়ে না, বাড়ছে দেখছো। পানিতে শুধুমাত্র কী থাকে, H2 থাকে, কিন্তু পানি একটা অজৈব সাবস্টেন্স থাকে। কীভাবে বলি দেখো, বায়ু 72 ভাবে খেয়াল রেখে দাও। দেখো তড়িতাহিত হয়েছে, ইলেকট্রিসিটি বাড়ছে, পৃষ্ঠটান কমছে। এটা একটু খেয়াল রাখা যায় যে কতগুলো ছোটো ছোটো ফোঁটা থেকে একটা বড় ফোঁটা হয়েছে, বড় বৃত্ত হয়েছে, গোলক হয়েছে। তো কোনটার পৃষ্ঠতলের ক্ষেত্রফল বেশি হবে? অবভিয়াসলি ছোটো ছোটো গোলার। তরলে পৃষ্ঠটানে চাপের প্রভাব আছে কি নেই? এখানে কোনো চাপের বিষয় দেখছো? চাপের বিষয় কিন্তু ছিল না। এখন দেখো সংশক্তি বল বা সংযুক্তি বল মানে একই পদার্থের মধ্যে, এইভাবে খেয়াল রাখা যায়। এসো বিয়া করি, ছোটো করে বলি, এসো বিয়া করি, এভাবে খেয়াল রাখা যায়। একই পদার্থ সংশক্তি বল, ভিন্ন পদার্থ আসঞ্জন বল। একই পদার্থের মধ্যে বল সংশক্তি বল বা কোহেসিভ, আর ভিন্ন পদার্থের মধ্যে বল অ্যাডহেসিভ। আণবিক পাল্লা এই যে 10⁻⁻10, যতটুকু পর্যন্ত সংশক্তি বল ক্রিয়া করে সেটা হচ্ছে আণবিক পাল্লা। আমার কথা বলা শেষ, তোমরা বাকিটুকু এখান থেকে বুঝে নাও। এটা না মানে এটা না, এটা ভুল, এটা হচ্ছে সঠিক। চাপ বৃদ্ধি করে দেখো কাছাকাছি আসবে না, আন্তঃনামিক বল বাড়বে। সংশক্তি বল দূরত্বে বর্গের ব্যস্তানুপাতিক। সংশক্তি বলটা হচ্ছে একটা তড়িৎ বল, এটা খেয়াল রাখতে হলো। তড়িৎ বল F = K Q1 Q2 / T²। কত এটা মানতেছে কিনা। এখন আমরা পৃষ্ঠ শক্তি চলে আসছি। পৃষ্ঠ শক্তি দেখো, তোমাকে পৃষ্ঠ শক্তির সংজ্ঞা একটু পড়তে হবে।
একটি তরলের ক্ষেত্রফল 1 একক বৃদ্ধি করতে যে পরিমাণ কাজ দিতে হয় তাকে বলা হয় পৃষ্ঠশক্তি। এবং এই কাজটা কোথায় জমা থাকবে? তরলের বর্ধিত পৃষ্ঠতলে জমা থাকবে। তখন কাজ ডিভাইডেড বাই 1 একক ক্ষেত্রফল। একক ক্ষেত্রফল কতটুকু বাড়াইছে তুমি সেটা। এটা হচ্ছে জুল, এটা মিটার স্কয়ার। জুল বা মিটার স্কয়ার হচ্ছে এটার একক, কিন্তু এটার মাত্রা হচ্ছে কাজ ডব্লিউ ইকুয়াল টু এফ এস, আর এখানে হচ্ছে এস স্কোয়ার, তাই না? তো এফ ডিভাইডেড বাই এস অথবা এফ ডিভাইডেড বাই এক্স থাকতেছে। আলটিমেটলি এটা হচ্ছে পৃষ্ঠশক্তি। তুমি বলতে পারো না তুমি টি ইজ ইকুয়াল টু ই বলতে পারো না, পৃষ্ঠটান ইজ ইকুয়াল টু পৃষ্ঠশক্তি। তবে এটা শুধুমাত্র যখন টেম্পারেচার 0 ডিগ্রি সেলসিয়াস অথবা পরম তাপমাত্রা অথবা পরম শূন্য তাপমাত্রা এরকম বলে তো এই আর কি, যখন 0 ডিগ্রি সেলসিয়াস বা 273.15 কেলভিন তখনই কিন্তু এই ফর্মুলাটা খাটবে। অন্য ক্ষেত্রে পৃষ্ঠ শক্তি অবশ্যই টানের চেয়ে বেশি হবে। শক্তি বেশি, মনে রাখবে, শক্তি বেশি। ওকে, দেখো পৃষ্ঠ শক্তি সর্বদা পৃষ্ঠটানের ব্যাখ্যা অধিক, এবং ল্যাপ্লাস কিন্তু পৃষ্ঠটানের ব্যাখ্যাটা আনছে। যে দেখুন এটা 12 লিখছে না, ভয় পেয়ে না এটা দেখে। এটা মনে হচ্ছে বড় এল সমান 12 দেখাছিলাম না, এই পাশে একটা পার্ট, এই পাশে আরেকটা পার্ট। তলটান কত হতে পারে? এখন এটা কনভার্সন তোমরা করতে পারবা নিউটন মিটার থেকে। এত বায়ুতে 72 ছিল, কিন্তু 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়েছে জানি না কিলো। এগুলা এই কাজটা করি আমরা। 73.5 × 10⁻³ নিউটনকে যদি বলি আমরা 1 নিউটন সমান 10⁵ ডাইন জানি। সেন্টিমিটার লিখলে মিটারকে সেন্টিমিটার নিয়ে গেলে 100। এখানে থাকবে হচ্ছে 10⁻³ বাদ গিয়ে 73.5 ডাইন পার সেন্টিমিটার এভাবে থাকবে। আমি কি বললাম এটা বলো? 73.5 × 10⁻³ নিউটন পার মিটার। এভাবে ভুল করে মানুষ। দেখো 73.5 × 10⁻³ × 10⁵ ডিভাইডেড বাই 1 মিটার সমান হচ্ছে 100 সেন্টিমিটার। ঠিক আছে, এখন হিসাবটা বরাবর হয়। এটা কিন্তু বরাবর কীরকম হয় হিসাবটা? এখানে 3 থাকতে তো 3 বাদ যাচ্ছে 73.5। হ্যাঁ, ওকে। সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা জায়গায় চলে আসছে। দেখো সবচেয়ে ইম্পর্ট্যান্ট এই বিষয়টা, কৌশিকতা। এই যে পৃষ্ঠটানের ফলে দেখবা হচ্ছে তরল একটা টিউবের মধ্যে পানি কী হচ্ছে, উপর উঠে যাচ্ছে, পানি নিচে নেমে যাচ্ছে। তো এই বিষয়গুলোই হচ্ছে কৌশিকতা। হ্যাঁ, কৌশিকতার সময় আমরা দেখবো টিউবের মধ্যে দেখো অবতলও হইতে পারে, উত্তলও হইতে পারে, এবং এই বিষয়টা আমরা একসাথে দেখব। এখানে এটা দেখানোর চেষ্টা করবো তোমাকে। এই যে দেখো, এই যে একটা টিউব, এটা অবনমিত হয়েছে না, অবনমিত তল হয়েছে না। আমি বলি অবনমিত যে তল অবতল, অবনমিত তল অবতল। আবার এখানে দেখো তো উপর উঠছে না, আমি বলি উপর উত্তোলিত যে তল সেটা হচ্ছে উত্তল। এখন অবতল কখন হবে, উত্তল কখন হবে, সেটা আমি তোমাকে বলতেছি। দেখো এই পাশে হচ্ছে কঠিন সারফেসটা আছে এবং ব্লু কালার দিয়ে তরল সারফেসটা আছে। এখন প্রথমত আমি যদি তোমাকে বলি যে ভেজায় কি ভেজায় না, সেটা হিসাব কীভাবে করবে, সেটা তুমি ঘনত্ব দিয়ে করতে পারো। যদি তরলের ঘনত্ব, এখানে কি আমি লিখে রাখছি এভাবে, ধরো ঘনত্ব দিকটা বলি, ঘনত্ব যদি তরলের ঘনত্ব যদি কি হয়, কঠিনের চেয়ে কম হয়, তাহলে ভিজবে। ফর এক্সাম্পল কাঁচে তুমি পানি রাখো, অবশ্যই ভিজবে, কারণ কাঁচের ঘনত্ব পানির চেয়ে বেশি, অর্থাৎ পানির ঘনত্ব কাঁচের চেয়ে কম। এই বিষয়টা হচ্ছে এরকম। আবার দেখো যখন ভিজতেছে, তখন ভেজাচ্ছে, তখন কি হচ্ছে, তখন এই যে যখন ভেজাচ্ছে তখন তুমি যদি এই সারফেস থেকে চিন্তা করো, তাহলে এই যে স্পর্শতলটা উপর উঠতেছে। এটাকে বলা হয় কি জানো? এটাকে বলা হয় হচ্ছে অধিক্ষেপ। অধিক্ষেপ বা আরোহণ। এটাকে বলা হয় হচ্ছে স্পর্শতলের অধিক্ষেপ, কিন্তু সম্পূর্ণ বক্রতলটা হচ্ছে অবতল। ঠিক আছে,
এবং স্পর্শতলটা কর্তৃক হিসাব করা হয়। এই যে এটা হচ্ছে কঠিনের সারফেস না, কঠিনের সারফেস থেকে তরলের সারফেসের দিকে এভাবে হিসাব করবা সবসময়। আবার দেখো এটা একটা সূক্ষ্মগুণ হচ্ছে না, স্পর্শ করার সময় এটা একটা সূক্ষ্মগুণ হচ্ছে না। তো এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে কোনটা হবে কিন্তু এইটা একটা এক্সট্রেট করে নাও, কোন সূক্ষ্ম কোণ। নিশ্চয়ই এক্ষেত্রে কী হবে এটা আমি বের করে ফেলবো। তাহলে যদি আমরা আরেকটা চিত্র খেয়াল করি, ধরো আমি একটা কাঁচের পাত্রে আমি পারদ দিলাম, পারদের ঘনত্ব কিন্তু অনেক বেশি, কাঁচের চেয়ে বেশি। তো এক্ষেত্রে কী হয়ে গেল, তরলের ঘনত্ব কঠিনের চেয়ে বেশি হয়ে গেল। তো সেক্ষেত্রে ভিজবে না। এবং না ভিজলে হবে কি, স্পর্শ তলটা থেকে যাবে নিচে, তরলটাও ফুফি উপরে উঠে যাবে। এটাকে বলা হয় কি জানো, স্পর্শ তলের অভিক্ষেপ। এটাকে বলা হচ্ছে অধিক্ষেপ, এটাকে বলা হচ্ছে অবক্ষেপ বা নিম্নগমন। ঠিক আছে, তো সেক্ষেত্রে অবশ্যই ভেজাবে না, তরলের ঘনত্ব বেশি হবে। এবং বক্রতলটা হচ্ছে উপরে উত্তোলিত তল, উত্তল। ঠিক আছে, এবং স্পর্শ কোণটা হবে 90 ডিগ্রির চেয়ে বেশি। স্পর্শ কোণটা হবে, এটাকে আরেকটা কথা, এটাকে বলা হচ্ছে অবরোহণ, অবক্ষেপ বা অবরোহণ। এবং স্পর্শ কোণটা আমরা প্রত্যেকে ইয়া করছিলাম, কঠিন ও তরলের স্পর্শ হচ্ছে এখানে, এবং কঠিন থেকে মেপে কঠিন থেকে তরলের দিকে যাব। এটা হচ্ছে স্পর্শতল না, এটা তো স্পর্শতল না, উপরের দিকে যেটা আছে সেটা তো স্পর্শতল নয়। এই স্পর্শতলের অংশ থেকে তরলের দিকে আমরা যাব, এবং এটা একটা স্থূলকোণ বের হলো। তো এখান থেকে আমরা কি পেলাম দেখো তো, প্রথমত ভেজাচ্ছে না, তরলের ঘনত্ব বেশি, বক্রতল উত্তল। এরপরে কী করতেছে, এখানে অবরোহণ করতেছে, আমরা স্থূলকোণ পাচ্ছি, দেখছ কত কিছু হয়ে গেল। এবং একটা মজার বিষয় হচ্ছে এই যে এক্ষেত্রে √2 আসঞ্জন বল মানে হচ্ছে কাঁচ ও পানির মধ্যে যে আকর্ষণ বল, সেই বলটা যদি শুধু ফানি আর কাঁচের মধ্যে থেকে বেশি হয়ে যায়, কাঁচকে যতটুকু ভালোবাসে, পানিকে যতটুকু ভালোবাসে, তার চেয়ে বেশি যদি কাঁচ পানিকে ভালোবেসে ফেলে, তাহলে আলটিমেটলি এরা একে অপরকে ভিজাই ফেলবে। এবং এখানে দেখো সংশক্তি বল, অর্থাৎ শুধু পানির মধ্যে যে আকর্ষণ বল, শুধু কাঁচের মধ্যে যে আকর্ষণ বল, শুধু পারদের মধ্যে যে আকর্ষণ বল, সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি পারদের মধ্যে যে আকর্ষণ বলটা আছে সেটা হচ্ছে অনেক বেশি কাটছে কাঁচ ও পারদের মধ্যে যে কাঁচ এবং পারদের মধ্যে যে আকর্ষণ বলটা আছে তার চেয়ে শুধু পারদের আকর্ষণ বলটা বেশি। এটাকে বলা হয় হচ্ছে আসঞ্জন, আর শুধু পারদেরটাকে বলা হয় সংশক্তি। তো আসঞ্জন যেহেতু বেশি, সংশক্তি যেহেতু বেশি, পারদের মধ্যে যেহেতু বেশি, তাহলে পারদ কাঁচকে বেজাচ্ছে না। আর কি বলা হচ্ছে বিষয়, এই সূত্রটা, এই অংশটাকে খেয়াল থাকবে, যেটা আমরা √2 আসঞ্জন এবং শুধু সংশক্তি, আসঞ্জনের সাথে কিন্তু √2 গুণ হয়েছে, খেয়াল থাকবে কি বিষয়টা। বলে আসলে তেমন দেখার কিছু নেই, তাহলে আমরা পড়ে ফেলছি আলহামদুলিল্লাহ। এখানে যা পড়াচ্ছিল এখানে আমি তবে একটু লিখে রাখছি, তবুটা দেখিয়ে দিই এখান থেকে। দেখো এখানে এগুলো মনে রাখার জিনিস, পানি এবং কাঁচের মধ্যে স্পর্শ কোণটা হবে যে দেখো খুব ছোটো, এরকম করে থাকবে, পানি একদম 8 ডিগ্রি একটা অ্যাঙ্গেল তৈরি করবে, ভিজবে। বিশুদ্ধ পানি ও পরিষ্কার কাঁচের মধ্যে মানে একদম এরকম করে হঠাৎ করে দেখবে এরকম করে চলে গেছে। বিশুদ্ধ পানির ক্ষেত্রে একদম ছোটো একটা 0 ডিগ্রি কোণ থাকবে, 0 ডিগ্রি। যখন পানিও বিশুদ্ধ পানি, পরিষ্কার কাঁচ, কোনটা হবে 0 ডিগ্রি। আবার দেখো রূপা ও পানির মধ্যে হবে অনেকটা এরকম, 90 ডিগ্রি একটা কোণ হবে। পারদ ও কাঁচের মধ্যে, এখন ধরো একটা কাঁচ এবং পারদ যদি নিয়ে নাও, তাহলে এটা হবে কিছুটা এরকম, এবং এই কোণটা হবে 140 ডিগ্রি। বিশুদ্ধ পারদ যদি বিশুদ্ধ বলা হয়, তাহলে কাঁচের সাথে 139 ডিগ্রি। ওকে, এগুলো হচ্ছে কোন স্যারের প্রশ্ন, তোমরা দেখো বলো, এগুলো হচ্ছে তখন স্যারের প্রশ্ন। ওকে, এখানে বলছি যে যখন তরলের ঘনত্ব বেশি হয়ে যাবে ভিজবে না, যখন কঠিনের ঘনত্ব বেশি হবে ভিজবে, অর্থাৎ তরলের ঘনত্ব যখন কম হবে, তবে খেয়াল রাখবে তরলের ঘনত্ব বেশি ভিজবে না, কম ভিজবে। আলহামদুলিল্লাহ আমরা এগুলো পড়ছি। মেডিকেল আসার প্রশ্ন দেখছো,
এখন দেখো স্পর্শ কোণ কিসের উপর নির্ভর করে, এটাকে নিউ এমপি দিয়ে মনে রাখা যায়। নেচার, মিডিয়াম, আর পিউরিটি। নেচার মানে হচ্ছে প্রকৃতি, মিডিয়াম মানে হচ্ছে মাধ্যম, তরলের উপস্থিতি মাধ্যম, পিউরিটি মানে হচ্ছে কঠিন তরলের বিশুদ্ধতা। দেখছো না, বিশুদ্ধতার জন্য কিন্তু চেঞ্জ হয়েছে, 0 ছিল 8 ছিল, পরিবর্তন হয়েছে, তাই না? এখন আমরা কিছু পিস্টনের ব্যবহার দেখে আলহামদুলিল্লাহ ক্লাসটা শেষ করে দিব। শেষে একটা জিনিস দেখো যেটা খুবই বলি, দেখো পানির তল পোকামাকড় চলতেছে, সাবানে ফেনা হচ্ছে, গাছে পানি পরিবহন হচ্ছে, এবং তরলের পৃষ্ঠে একটা সুস্থ তুমি বাসে রাখতে পারবা। একটা ব্লেডকে তুমি চাইলে পানির উপর বাসে রাখতে পারবা। ছাতার মধ্যে ছিদ্র থাকে তবু কেন পানি প্রবেশ করে না? পানির তলে কর্পোরেট ডান্সিং, ডান্সিং অফ ক্যাম্পোর অন ওয়াটার, এগুলোর কারণ হচ্ছে পৃষ্ঠটান। এটা একটা ইস্যু, খেয়াল দেখে রাখতে পারো। আরেকটা বিষয়, ব্লটিং পেপার নামক একটা পেপার আছে, যেটা হচ্ছে কি শোষণে, পানি শোষণে মনে হয়। তো এটা কোন ক্রিয়ায় কাজ করে? এটা আসলে কৌশিক ক্রিয়ার মাধ্যমে কাজ করে, কিন্তু তপন স্যারের অনুশীলনীতে এটা পৃষ্ঠটানের ক্রিয়া দেওয়া আছে। তোমরাই বেছে না কোনটা পরীক্ষায় দেখাবা। আসলে আমি একটা ম্যাথ দেখাই দিই, এটা দেখাই দিয়ে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। দেখো একটা তরলের একটা পানির ফুটা আছে যেটার ব্যাস হচ্ছে এতটুকু। ব্যাস দেখার সাথে সাথে ব্যাসার্ধটা বের করে নাও। ব্যাসার্ধটা হবে নিশ্চয়ই, ব্যাসার্ধটা হবে কিন্তু যদি এতটুকু হয় তাহলে কত হবে ব্যাসার্ধ? 2 দিয়ে ভাগ করলে হবে 10 × 10⁻⁵। তো 5 × 10⁻⁵, এরকম হবে না? এত মিটার হবে না। এখন দেখো আমাকে তোমাকে এটা শেখানো তোমার উদ্দেশ্য ছিল না, ম্যাথটা তুমি কন্টিনিউ করবা, কিন্তু আমি তোমাকে বলে দিব যে বৃহৎ ফোঁটা তৈরি করলে, এরকম যদি 1000টা পানির ফোঁটা মিলে একটা বৃহৎ ফোঁটা তৈরি করে, তাহলে বৃহৎ ফোঁটার ব্যাসার্ধ কত হবে? ঠিক আছে, এটাকে তুমি 1000 দিয়ে গুণ করে দিবা, 1000 দিয়ে গুণ করে তুমি আনসারটা মিলে ফেলবা। কখনো না, এটা কখনো সম্ভব না, তোমাকে এই দিকে যেতে হবে। এরকম 1000টা ফোঁটা মিলিত হয়ে এরকম একটা বড় হয়েছে। এদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ ভিন্ন, উভয়ের এ ভিন্ন, কিন্তু উভয়ের আয়তন কিন্তু সমান। আমরা আয়তন সমান লিখতে পারি না। এখন আমি যদি লিখি যে n ইন্টু ছোটো ছোটোগুলার আয়তন যদি b হয়, অর্থাৎ 4/3 পাই ছোটো আর কিউব হয়, এগুলো সবগুলো মিলে একটা হয়েছে না, 4/3 পাই বড় আর কিউব। এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম। এখন আসা হচ্ছে n আর কিউব ইজ ইকুয়াল টু বড় আর কিউব। সুতরাং বড় আর সমান হবে কিন্তু n আর এভাবে দিয়ে দাও। সুতরাং এনের উপরে হবে হচ্ছে এই যে বর্গমূল, ঘনমূল হবে, ঘনমূল ইন্টু ছোট আর। তো এখান থেকে আমরা হচ্ছে একটা মান পাবো, এটা হবে একটা আর এর মান, এবং এই আরটা দিয়ে আমরা কি বের করে ফেলবো? বৃহৎ ফোঁটা ব্যাসার্ধ, এটাতে বৃহৎ ফোঁটা ব্যাসার্ধ। ব্যাস, এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসটা তোমাদের খারাপও লাগতে পারে, অনেক টায়ারনেস নিয়ে ক্লাসটা রেকর্ড করলাম। সবাই ক্লাসটা যদি করে থাকে এই পর্যন্ত, তাহলে নোট করবো অবশ্যই ভালো করে। আমি তো বিশ্রী করে করছি, তোমরা ভালো করে নোট করবা, এবং আমি যতটুকু পড়াইছি ততটুকু সব কিছু মাথায় রাখার চেষ্টা করবা, অনুশীলনী সলভ করবা। এবং আরেকটা ক্লাস বাকি আছে, এটা ইনশাল্লাহ নেওয়া হয়ে যাবে। আসসালামু আলাইকুম। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাবা মায়ের কথা মেনে চলো, পরিত্রাণ প্লাস্টিক মুক্ত দেশ গড়ার শপথ অন্তরে দিতে রাখো। আল্লাহ হাফিজ।